হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের জন্য আজকে আমি হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়টা নিয়ে চলে আসছি। ষষ্ঠ অধ্যায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে শুক্রবার, ইনশাল্লাহ আজকে একটা ভালো কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি হিসাব বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের জাবেদাগুলোর বিষয় জাবেদা নিয়ে তোমাদের যেন আর কোনো সমস্যা না থাকে, এই কারণে এই ক্লাসটা ওইভাবে সাজাইছি। আমি জাবেদাগুলো কিন্তু টাইপ আকারে নিয়ে আসছি। আমি একটু তোমাদের আগে দেখাই আমি কিভাবে টাইপ আকারে নিয়ে আসছি। আমি প্রথমে বেসিক পড়ানোর ভিতরেই জাবেদা মানে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার বিষয়ে তোমাদের যতগুলো ধোঁয়াশা থাকবে সেইগুলো আমি ক্লিয়ার করে দেব। তার আগে আমি একটু দেখাই আমি তোমাদের জাবেদাগুলো কিভাবে টাইপ আকারে রাখছি। ঠিক আছে, একটু প্রথমে দেখাই নিচ্ছি। আমি বেসিক আলোচনা করবো এবং আজকে আমি জাবেদার অনেক অনেক ধরনের জাবেদা দেখাবো তোমাদের, অনেক ধরনের জাবেদা। আর সেগুলো আমি অবশ্যই কিন্তু টাইপ আকারে দেখো নিয়ে আসছি। যেমন দেখো আমি তোমাদের প্রথমে একটু দেখাইনি, এই যে যেমন ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো কিন্তু আমি রাখছি টাইপ একে। মানে এখানে দেখতেছো ক্রয় সংক্রান্ত 10টা আমি জাবেদা রাখছি, এগুলো আমি তোমাদের করাই দেব। তারপর আবার এইখানে দেখো বিক্রয় সংক্রান্ত জাবেদা কিন্তু আমি রাখছি টাইপ 2-এ। ঠিক আছে, বিক্রয় সংক্রান্ত যত ধরনের জাবেদা আছে টাইপ 2-এ থাকবে। আচ্ছা, তারপরে আবার আমার এখানে দেখো ব্যাংক সংক্রান্ত জাবেদা রাখছি আমি টাইপ 3-এ, এখানে 11টা রাখছি। মানে আজকে টাইপের খেলা হবে। টাইপ আকারে আমি জাবেদা ধোঁয়াশা জাতীয় বা কঠিন জাতীয় যত ধরনের জাবেদা আছে তোমাদের কাছে একেবারে লাইক জল করে দেবো। আর জাবেদা তোমরা তো জানো, জাবেদা যদি পারো তাহলে কিন্তু তোমাদের ওই যে খতিয়ান বলো, রেয়ামিল বলো, আর্থিক বিবরণীর যে ধারাবাহিকতা আসবে, এগুলো কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হবে না। আচ্ছা আমি একটু, ঠিক আছে তাহলে আমি কিন্তু তোমরা বুঝছো আজকে জাবেদাটারে আমরা একেবারে সহজ বানাই দেব। ঠিক আছে, একদম জাবেদা নিয়ে যেন আমাদের কোনো কথা না থাকে, জাবেদা আমরা একেবারে সহজ করে ফেলবো। আর টাইপ আকারে এমসিকিউ গুলাও কিন্তু আমি সমাধান করে দেবো। আর এখান থেকে সৃজনশীল, কালকের ক্লাসটা আমি কিন্তু অনেক লং হয়ে গেছিল, অঙ্ক করতে পারিনি আমি, আজকে প্রথম দিকে প্রায় অঙ্ক চলে আসবো। ঠিক আছে, তাহলে জাবেদার বেসিক আমি আলোচনা অত বেশি বিস্তারিত আমি করব না, বেসিক আলোচনা আমি তোমাদের দিয়ে দেবো। আমার মনে হয় আজকে শেষ করতে পারবো না, জাবেদা নিয়ে অনেক আলোচনা, অনেক ধরনের জাবেদা করাবো, মানে বিস্তারিত জাবেদার ক্লাসে একেবারে যত ধরনের জাবেদা আছে সব শেষ করে দেবো। কঠিন কঠিন জাবেদা, এমনকি যদি দরকার হয় আমার এখান থেকে যদি একটু ঘুরায় দেয় ফিরায় দেয়, মাঝে মাঝে ইন্টারের কিছু জাবেদাও এর ভিতরে ঢুকায় দেয় আমাদের এসএসসিতে মাঝে মাঝে, সেখানেও আমি সেগুলো তোমাদের করাই দেবো। তাহলে আর একটা জিনিস, আমি 30-40 মিনিট পর পর কিছু উদ্ভট কথা নিয়ে তোমাদের সামনে ইনশাল্লাহ আসবো, তোমরা যেন বোরিং না হয়ে যাও। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শুরু করি। আচ্ছা, জাবেদার এখানে দেখো বেসিক নোট আমি বলতেছি, বেসিক নিয়ে আমি আজকে তেমন আলোচনা করব না, তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে। পিডিএফ নিয়ে একটু শুনতেছি ঝামেলা হচ্ছে, পিডিএফ দেওয়া হবে, কিন্তু আমি মেইন জাবেদার অঙ্কে চলে যাবো। ঠিক আছে, এই অধ্যায় সৃজনশীল অঙ্ক আসে। আর টাইপ আকারে এমসিকিউ তো দেখাবো বললাম। জাবেদা জিনিসটা আমি একটু প্রথমে বলেন, জাবেদা হলো মানে যখন কোনো লেনদেনগুলো সংগঠিত হয়, সেই লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর তারা তারিখের ধারাবাহিক অনুযায়ী ডেবিট আর ক্রেডিট নির্ণয় করে যে হিসাবের বইতে প্রথম লিপিবদ্ধটা করা হয় সেই হিসাবের বইয়ের নাম কিন্তু জাবেদা। আর জাবেদা কিন্তু হিসাবের প্রাথমিক বই, এটা একেবারে পাকা বই না। হিসাবের পাকা বই হলো খতিয়ান, আমরা খতিয়ানের ক্লাসও করব, কিন্তু জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই। তার মানে কোনো লেনদেন সংগঠিত হবার পর, আমি কি হাত দিয়ে নাচানাচি শুরু করে দিচ্ছি নাকি, হাত বাদ, কোনো লেনদেন সংগঠিত হবার পর হিসাবের তারিখের ধারাবাহিকতা অনুযায়ী ডেবিট আর ক্রেডিট নির্ণয় করে যে বইতে লেখা হয় প্রথম যে বইতে, সেটাই জাবেদা। এখানে মূল বিষয়টা হলো ডেবিট আর ক্রেডিট নির্ণয় করা। ডেবিট আর ক্রেডিট নির্ণয় করতে পারলে জাবেদা কিছু না, মানে ডেবিট আর ক্রেডিট নির্ণয় করাটা। তাহলে বেসিক আলোচনায় আমরা চলে যাই। বেসিক আলোচনায় আমি বেসিক আলোচনার ভিতরে কঠিন কঠিন যে জাবেদাগুলো আছে সেগুলো করে দেখাবো। আমি সেই কঠিন কঠিন কিছু জাবেদা বেসিকের ভিতরেই রেখে দিছি। লক্ষ্য করি, আমরা শুরু করি। ঠিক আছে, অফলাইনে যখন আমি ক্লাস নিই আমি প্রতিদিন এক একটা দিবস ঘোষণা করে দিতাম। আমার স্টুডেন্টরা প্রতিদিন স্কুলে যায় বা কলেজে যায়, যখন আমি যে কলেজে স্কুলে আমি পড়াইছি আমি বলে দিতাম আজকে আমার এই দিবস। শুক্রবার আমার হলো ঘর দিবস থাকতো, মানে যতই কাজ থাকুক বা ও আমার ঘর থেকে বের করতে পারতো না, আমি ঘর দিবস পালন করতাম। আজকেও আমি ঘর দিবস পালন করছি, নামাজ পড়তে বাইরে গেছি কিন্তু ঘর দিবসই পালন করতেছি, ঘরের ভিতরেই ছিলাম। আর ঘর দিবসে আজকে আজকে আমার ঘর দিবস ছিল। কালকেও একটা দিবস আমি ঘোষণা করে দেবো, সকাল 8টায় ইনশাল্লাহ আমি তোমাদের কিন্তু ক্লাস নেব এবং বড় ক্লাস হবে। হিসাব এই জাবেদা আমি শেষ করতে পারবো না, কারণ জাবেদা অনেক অনেক আলোচনা। আচ্ছা শুরু করি।
জাবেদা, তাহলে ধারণাটা দেখো আমি কি লিখছি, কোনো আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার, যেগুলো সহজ জিনিসটা আমি একটু দ্রুত কথা বলতেছি, যদি বেশি দ্রুত হয়ে যায় তোমরা বলো স্যার একটু ধীরে সুস্থে কথা বলেন, ঠিক আছে? আচ্ছা, জাবেদা ধারণাটা দেখো চলে আসি, বেসিক নোটে শুরু করছি। কোনো আর্থিক লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তার তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট লিখে রাখাকে জাবেদা বলে, তাই না? যেটা আমি আলোচনা করলাম। একে হিসাব বিজ্ঞানের প্রথম বই বা প্রাথমিক বই বলে, এগুলো এমসিকিউতে লাগে। এটি সহায়ক বই, কারণ জাবেদার তথ্য ব্যবহার করে পরবর্তীতে পাকা বই বা খতিয়ানটা তৈরি করা হয়। এটা আমাদের খতিয়ানের অধ্যায়ের আলোচনা থাকবে বিস্তারিত। তার মানে জাবেদাটা কিন্তু বাধ্যতামূলক নয়, তবে লেনদেন যেন বাদ না পড়ে তার জন্য জাবেদা রাখাটা খুব দরকারি। কিছু বেসিক আলোচনা। আচ্ছা, এবার জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়। বেসিক আলোচনা তোমাদের বই থেকে আমি আলোচনা করতেছি একটু সহজ করে। জাবেদাকে দুই ভাগে ভাগ করা যায়। এক, বিশেষ জাবেদা। নির্দিষ্ট ধরনের বিশেষ জাবেদা কোনগুলো দেখি? ক্রয় জাবেদা, পণ্য ক্রয়কৃত যে বইতে মানে ক্রয় সংক্রান্ত হিসাব যে বইতে লেখা হয় সেটা ক্রয় জাবেদা। বিক্রয় সংক্রান্ত হিসাব যে বইতে লেখা হয় বিক্রয় জাবেদা। ক্রয় ফেরত জাবেদা আছে, ক্রয়কৃত পণ্য ফেরত গেলে সেটা হলো ক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত বিক্রয় ফেরত নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, ক্রয় ফেরত বিক্রয় ফেরত নিয়ে, ঠিক আছে? আর ক্রয় ফেরত বিক্রয় ফেরতের জাবেদাগুলো আমরা ভেঙে ভেঙে করব। আর বিক্রয় ফেরতটা কি দেখো, বিক্রিত পণ্য ফেরত এলে, নগদ প্রাপ্তি জাবেদা, মানে নগদ টাকা প্রাপ্ত হলে বা পাওয়া গেলে, আর নগদ প্রদান জাবেদা, তাহলে নগদ টাকা প্রদান হলে। তাহলে এরকম ভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে যে ক্রয় জাবেদাটা কার তালিকাভুক্ত? ক্রয় জাবেদা বিশেষ জাবেদার তালিকাভুক্ত। ক্রয় ফেরত জাবেদা কার তালিকাভুক্ত? বিশেষ জাবেদার তালিকাভুক্ত। জাবেদা মূলত দুই প্রকার, এই দুই প্রকারের ভিতরে এক প্রকার বিশেষ জাবেদা। এই বিশেষ জাবেদাটা আমরা কিন্তু দেখলাম। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, জাবেদার আরেকটা শ্রেণী বিভাগের ভিতর চলে আসছি, প্রকৃত জাবেদা, তাই না? প্রকৃত জাবেদার ভিতর কিছু জাবেদা আছে। এই দেখো, সংশোধনী জাবেদা, ভুল সংশোধনের জন্য এই জাবেদাটা ব্যবহার করা হয়। যদি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব একটু পরে, একটু বেসিক আলোচনা করে নিচ্ছি। সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদাটা নিয়ে একটু আমি কথা বলি। সমন্বয় জাবেদাটা নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে? এখানে এই যে সমন্বয় জাবেদা, এটা বইতে পড়লে আসলে বোঝা যায় না। সংশোধনী জাবেদা তো সহজ, ভুল সংশোধনের জন্য। সমন্বয় জাবেদাটা কি? আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবগুলো রাখার জন্য অনেকগুলো খাতা থাকে। সেই খাতাগুলো একত্রিত করে সেই খাতাগুলোর ভিতরে ভুল ত্রুটি আছে কিনা সেইগুলো দেখে একটা অ্যাকুরেট বা পাকা খাতা তো তৈরি করা হয়, যেটা খতিয়ান। এখন এইগুলা যে পাকা খাতায়, মানে খতিয়ানে ওঠানোর আগে যে খাতায় লিপিবদ্ধ করা হয়, মানে সকল খাতাগুলো একত্রিত করে মেইন টপিকসগুলো নিয়ে যে খাতায় তোলা হয়, সেইটা হলো সংশোধনী জাবেদা। মানে আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে মনে করো এক মাসে আমরা 10টা খাতা ব্যবহার করছি। সেই 10টা খাতা এবার ম্যানেজার যাচাই করে দেখতেছে যে কোন খাতায় কোনো ভুল আছে কিনা। সেই ভুলগুলো আবার সংশোধন করে সমন্বয় করে নতুন আরেকটা খাতা তৈরি করে যে জাবেদায় লেখা হয় সেটা কিন্তু তোমার সমন্বয় জাবেদা, ঠিক আছে? সমন্বয় জাবেদাটাও, এটা নিয়ে যদি আলোচনা করা লাগে আমি নেক্সটে আরো আলোচনা করতেছি। সমাপনী জাবেদা সোজা দেখো, সহজভাবে লিখে রাখছি। হিসাব বছরের শেষে বন্ধ করতে যে জাবেদাটা ব্যবহার করা হয় সমাপনী জাবেদা। প্রারম্ভিক জাবেদা মানে বছরের শুরুতে যে জাবেদা বই লেখা হয় সেটা প্রারম্ভিক জাবেদা। অন্যান্য আরো বিভিন্ন ধরনের জাবেদা বই আছে, যেমন যেগুলো অপ্রচলিত লেনদেন, কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলো মানে প্রচলিত না, সেগুলো হলো তোমার অন্যান্য জাবেদায় ব্যবহার করা হয়। যেমন তোমরা আমার একটু কমেন্ট করে জানাও তো, একটা প্রচলিত লেনদেন না অপ্রচলিত লেনদেনের একটা উদাহরণ দিয়ে আমারে বলো তো, একটু জানাও, কমেন্ট করে জানাও যে লেনদেনটা প্রচলিত না অপ্রচলিত একটা লেনদেন আমারে জানাও। আচ্ছা, জাবেদার গুরুত্ব নিয়ে আলোচনা করি। এই বিষয়গুলো কিন্তু সহজ, এগুলো নিয়ে আমি সময় করবো না, আমি জাবেদায় চলে যাবো ডাইরেক্ট। লেনদেন বাদ পড়া কমায়, হিসাবকে সুশৃঙ্খলবদ্ধ করে, পরবর্তীতে খতিয়ান ও আর্থিক বিবরণী, এখানে কিন্তু একটু রহস্য রাখলাম, তাই না? অপ্রচলিত লেনদেন আমি বলে দেবো সময় মতো। পরবর্তীতে খতিয়ান ও আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করে। জাবেদায় সাহায্যে পরবর্তীতে খতিয়ান আর আর্থিক বিবরণী তৈরি করা যায়। প্রমাণপত্র যাচাইয়ের মাধ্যমে হিসাবের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে, সোজা জিনিস। তাহলে এক লাইনে তুমি যদি মনে রাখতে চাও, লেনদেন প্রথমে জাবেদায় লিখতে হয়, পরে খতিয়ানে লিখতে হয়, তারপরে আর্থিক বিবরণীতে লিখতে হয়। তিনটা, প্রথমে জাবেদায়, তারপরে খতিয়ানে, তারপরে আর্থিক বিবরণীতে লিখতে হয়। সহজ বিষয়। আমি পরের টপিকসে চলে গেলাম। জাবেদার গুরুত্ব তোমাদের বইতে কিন্তু একটু বিস্তারিত আছে, আমি সহজভাবে বলে দিছি, এটা নিয়ে আমি অত আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না। এই যে দেখো, লেনদেন লিপিবদ্ধকরণ,
অসংখ্য লেনদেন সরাসরি খতিয়ানে লেখা যায় না, জাবেদায় আগে লিখে রাখলে পরে খতিয়ানে লেখা সহজ হয়। 1 নম্বর, লেনদেনের সংখ্যা ও পরিমাণ জানা, নির্দিষ্ট দিনে মানে একটা দিনে, এক সপ্তাহে, এক মাসে কতগুলো লেনদেন হয়েছে, কত টাকার হয়েছে, সেগুলো জাবেদা থেকে সহজে জানা যায়। 2 নম্বর, সোজা জিনিস এগুলো। দ্বৈত সত্তার প্রয়োগ, দ্বৈত সত্তার প্রয়োগ মানে হলো ডেবিট ও ক্রেডিট একসাথে লেখা থাকে। প্রতিটা জাবেদায় তো দুটো পক্ষ থাকে, একটা ডেবিট আর একটা ক্রেডিট। এই দুটো পক্ষ কিন্তু একসাথে থাকে, এই জন্য দুটো পক্ষকেই কিন্তু তুমি নিশ্চিতভাবে একসাথে দেখতে পারবা। লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায়, জাবেদার নিচে ছোট করে আমরা ব্যাখ্যা দিয়ে দিই যে নগদে ক্রয় মানে কেন এই জাবেদার ডেবিট এইটা ক্রেডিট, ছোট করে তো ব্যাখ্যা দিতে হয়। সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত আকারে একটু পরে আসতেছি। লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায়, কোনো প্রশ্ন বা সন্দেহ হলে জাবেদার নোট দেখে আমরা কিন্তু সেই লেনদেনটার কারণ ও ব্যাখ্যা জানতে পারবো। আচ্ছা, ভুল ত্রুটি কমে, সেটা হলো আগে জাবেদায় লেখা থাকলে খতিয়ান করার সময় ভুল ত্রুটি অনেকাংশে বাদ পড়ে বা কম হয়। ঠিক আছে, ভবিষ্যতে প্রমাণ সূত্র বা প্রমাণপত্র হিসেবে দেখা হয়। তারিখের ক্রমানুযায়ী সাজানো থাকে বলে ভবিষ্যতে প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। সোজা জিনিস, খতিয়ান তৈরিতে সাহায্য করে। জাবেদা আগে তৈরি করা থাকলে খতিয়ান তৈরি করতে সহজ হয়। এটা নিয়ে আলোচনা করব না, আমরা মেইন টপিক্সে চলে আসবো, দ্রুত মেইন টপিক্সে চলে আসবো। আচ্ছা, জাবেদার ঘরটাও তোমরা মনে হয় জানো, তোমাদের তো পরীক্ষার সামনে, তোমরা জাবেদার ঘর না জানার কিন্তু কিছু নাই। আমাদের জাবেদার ঘরে কয়টা, এখানে দেখো 5টা, মানে সোজা 5টা ঘর, একটা ঘর, 2টা ঘর, 3টা, 4টা, 5টা। তাহলে প্রথমে কিন্তু তারিখ, তাই না, এখানে লিখতে হয়, ওই যে তারিখ লিখতে হয় না, যদি 2025 হয় তাহলে 2025 ইং, এরকম তারিখ লিখে শুরু করতে হয়, 2025 ইং। তারপরে ওই যে মনে করো জানু, ঠিক আছে, জানু, এখান থেকে জানু না দিয়ে মনে হয় মার্চ এপ্রিল মে জুন দিলে ভালো হতো। জানু মনে করো 1 থেকে শুরু হয়, জানুয়ারি, তাই না। তারপর হিসাবের নাম লিখতে হয়, হিসাবের নাম মনে করো যে আমাদের ডেবিট ক্রেডিট মানে ভাঙায় লিখতে হয়, তো যে নগদান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, এরকম কোনটা ডেবিট কোনটা ক্রেডিট লিখতে হয়। আর এইখানে লিখতে হয় খতিয়ান পৃষ্ঠা, এই খতিয়ান পৃষ্ঠার ঘরটা ফাঁকা রাখতে হয়, মানে আপাতত ফাঁকা রাখতে হয়, কিন্তু এখানে খতিয়ান পৃষ্ঠা নম্বর লিখতে হয়। তুমি এই খতিয়ান পৃষ্ঠার ব্যাখ্যাটা আমি একটু দিই। আর এই পাশে তো ডেবিট টাকা আর ক্রেডিট টাকা লিখতে হয়, দুটো হিসাব, যদি একটা হিসাব নগদান হিসাব হয় আর একটা হিসাব মনে করো বিক্রয় হিসাব হলো, তাই না, নগদান হিসাব ডেবিট, এই যে নগদান হিসাব ডেবিট লিখতে হয়, তাই না, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট, যদি এরকম কোনো জাবেদা হয়, তাই না, যেহেতু নগদে বিক্রয় করা হলো, এরকম তো লিখতে হয়। আমি বিস্তারিত আলোচনায় আসবো, এটা নিয়ে তেমন আলোচনা আমি দেখতেছি না। তাহলে নগদ টাকা মনে করো বিক্রয় করা হয়েছে কত টাকা, 1000 টাকা, 1000 টাকা, আর এই পাশেও 1000 টাকা, তাই না, সমপরিমাণ টাকা ডেবিটও করতে হয়, সমপরিমাণ টাকা ক্রেডিটও করতে হয়। আচ্ছা, খতিয়ান পৃষ্ঠাটা কি আমি বলি। খতিয়ানও তো একটা বই, জাবেদার পরে খতিয়ান বইটা করা হয় বা তৈরি করা হয়। মনে করো তোমার এই জানুয়ারির 1 তারিখের যে লেনদেনটা, সেইটা তুমি খতিয়ান বইয়ের কত পৃষ্ঠায় উঠাবা, সেইটা হলো খতিয়ান পৃষ্ঠা। তুমি এই জানুয়ারির 1 তারিখের লেনদেন, এখন তুমি খতিয়ান পৃষ্ঠার কত পৃষ্ঠায় উঠাবা, এই লেনদেনটা কত পৃষ্ঠায় উঠাবা, সেটা হলো খতিয়ান পৃষ্ঠা। এটা আমাদের, যেহেতু আমরা খতিয়ান পৃষ্ঠা তৈরি করি না বা আমাদের এটা দেখতেও চায় না, মনে করো আমি 10 নম্বর পাতা লিখলাম, মানে আমি এই জাবেদা বই তৈরি করার পর যদি খতিয়ান বই তৈরি করি, তাহলে খতিয়ান বইয়ের এই জানুয়ারি 1 তারিখের এই লেনদেনটা আমি খতিয়ান বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় উঠাবো। এটা হলো খতিয়ান পৃষ্ঠার ঘর, ঠিক আছে, এটা খতিয়ান পৃষ্ঠার ঘর। খতিয়ান পৃষ্ঠার ঘরটা আপাতত ফাঁকা রাখতে হয়, তোমরা ফাঁকা রাখো। আচ্ছা, খতিয়ান পৃষ্ঠা গেল, এটা জাবেদার ছক, ঠিক আছে, জাবেদার ছক, এরকম ছকে আমরা জাবেদা করি, এটা তোমরা তো জানো, এইগুলো জানো। তাহলে এই যে তারিখ বা কলামের, দেখো আমাদের এখানে এগুলো নিয়ে আমি আর অত আলোচনা করবো না। তারিখ বা কলাম কিভাবে লিখতে হয় তোমরা জানো, জাবেদার ছকে। বিবরণ বা হিসাবের নাম, মানে একটা ডেবিট লিখতে হয়, প্রথমে ডেবিট পক্ষ লিখতে হয়, দেখো এখানে একটা লাইন আছে, পরের লাইন একটু ভেতরে ক্রেডিট পক্ষ লিখতে হয়, পরের লাইন একটু ভেতরে ক্রেডিট পক্ষ লিখতে হয়। এই কথাটা কি, এখানে কথাটা কিন্তু এরকম যে যে আমি আবার একই উদাহরণ মনে করো এরকম, নগদান একটা জাবেদা, নগদে এটারে ক্লিয়ার করে দিই, ঠিক আছে, নগদে পণ্য ক্রয় করা হলো 1000 টাকার, এটা জাবেদা তো তোমরা জানো, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আমি ভাঙায় দেব, আপাতত একটু জেনে রাখো, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখলাম ক্রয় হিসাব, ঠিক আছে, ক্রয় হিসাব, তাহলে এখানে লিখলাম, ছকের ভিতর তো লিখতে হবে, তাই না, ক্রয় হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আমরা এখানে লিখলাম ডেবিট, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা,
ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা এইখানে দেখো, এখানে বলছি কি প্রথমে ডেবিট পক্ষ লিখতে হবে, পরের লাইন একটু ভেতরে ক্রেডিট পক্ষ লিখতে হবে। একটু ভেতরে ক্রেডিট পক্ষ লিখতে হবে মানে একটু তুমি সরায় লিখবা, ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব এইভাবে লিখতে হয়। নগদান হিসাব, এই যে নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? মানে একটু সরায় লিখতে হয় বলতে বুঝছো, মানে এই দুটো সমান থাকবে না। এই যে একটা লিখছে এইখান থেকে, আরেকটা কিন্তু একটু ভিতরে সরায় লিখতে হয়, একটু সরায় লিখবা। শক কাটে যখন অঙ্কগুলো করবা তখন একটু প্রথমটা ডেবিটটা এইভাবে লেখার পর নিচের লাইনটা একটু সরায় লিখবা। এই কথাটাই আমি এখানে বলছি যে পরের লাইন একটু ভেতরে ক্রেডিট পক্ষ হিসাবে লিখতে হয়। খতিয়ান পৃষ্ঠা তো আমি তোমাদের ব্যাখ্যা দিছি যে খতিয়ানে যে পাতায় লেনদেন পরবর্তীতে স্থানান্তরিত করা হবে সেটা হলো খতিয়ান পৃষ্ঠা। ডেবিট কলাম তো জানো তোমরা, ডেবিটকৃত হিসাব এখানে লিখতে হবে আর ক্রেডিটকৃত হিসাব এখানে লিখতে হবে, ঠিক আছে? এটা তোমরা জানো। তাহলে আমাদের শখ সম্পর্কেও ধারণা পেয়ে গেলাম। দেখি এইবার আমাদের কিছু জাবেদা আসা যায় কিনা। আচ্ছা, হ্যাঁ, এবার দ্রুতই আমরা জাবেদার ভিতরে কিন্তু প্রবেশ করব। আচ্ছা, আমরা কঠিনতায় চলে আসি, ঠিক আছে? এইবার আমি জাবেদার কিছু বেসিক টপিকস নিয়ে আলোচনা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে দেখো আমি ইউটিউবে একটা ফ্রি ক্লাস, প্রথম ক্লাস হিসাবে মানে আমার ছাড়া আছে। তোমরা যদি ওই যে জাবেদার স্বর্ণসূত্র সম্পর্কে জানতে চাও, আমি এইভাবে কিন্তু জাবেদাগুলো নিয়ে আসি। যেমন হিসাবকে আমি 3টা ভাগে ভাগ করি: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক, নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব বা নামিক হিসাব। ব্যক্তিবাচক হিসাবে জাবেদা নির্ণয়ের যে স্বর্ণসূত্র সেটা হলো, ব্যক্তিবাচক হিসাবটা কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাবটা খোলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাবটা খোলা হয় সেটা ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম একজন ব্যক্তি, এই রহিমের নামে যদি কোনো হিসাব খোলা হয় তাহলে রহিম হিসাব হবে, আর রহিম হিসাবটা একটা ব্যক্তিবাচক হিসাব। এবার সোনালী ব্যাংক হিসাব, রূপালী ব্যাংক হিসাব, এই ব্যাংকগুলাও একটা প্রতিষ্ঠানের মতো, আর্থিক প্রতিষ্ঠান, তাহলে এইগুলোর নামেও যদি হিসাব খোলা হয় এগুলো ব্যক্তিবাচক হিসাব। এই ব্যক্তিবাচক হিসাবের যিনি গ্রহণ করেন ডেবিট, যে গ্রহণ করেন বা যিনি গ্রহণ করেন ডেবিট, আর যিনি প্রদান করেন বা যে প্রদান করে সে ক্রেডিট। আচ্ছা, ব্যক্তিবাচক হিসাবে। আর সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট আর যা চলে যায় ক্রেডিট। আমি ভেঙে ভেঙে বুঝাবো। যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। আর আয় ব্যয়বাচক হিসাবে হলো সকল ব্যয় বা ক্ষতি। মাথার ভিতর ভালোভাবে ঢুকাবা, মাথার ভিতর ঢুকায় মাথার এই যে কানের যে ছিদ্র আছে না, ছিদ্রটা বন্ধ করে দিবা, তাহলে দেখবা আর বেরোতে পারবে না। আবার তো নাকেরও ছিদ্র আছে, নাকের ছিদ্র বন্ধ করে দিবা, এটাও বন্ধ করে দিবা, তাহলে তো শেষ। না না, এই দুটো ছিদ্র খোলা রাখা লাগবে, তবে কানের ছিদ্র খোলা রাখা লাগবে। নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবে সকল ব্যয় বা ক্ষতি ডেবিট। ভালোভাবে মনে রাখো, সকল ব্যয় বা ক্ষতি ডেবিট, সকল ব্যয় বা ক্ষতি ডেবিট, আর সকল আয় বা লাভ ক্রেডিট। তাহলে 3টা জিনিস ভালোভাবে মনে রাখবা: ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, আয় ব্যয়বাচক হিসাবের স্বর্ণসূত্র। এটা, এই পদ্ধতিটাই ভালো। আর আধুনিক যে পদ্ধতিতে না অনেক কিছু মনে রাখা লাগে, ঠিক আছে? অনেক ঝামেলা আছে। এই পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয় করাটা সহজ লাগে। তারপরও আরো যদি তোমরা অন্যরকম টপিকসে আলোচনা করতে চাও, আমি সেইভাবেও আলোচনা করব, সমস্যা নেই। আমি বিভিন্নভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এইটা ভালো লাগতেছে না, এটা বাদ, আবার অন্যভাবে আলোচনা করবো। তবে এই পদ্ধতিতে আমি দেখছি অন্যরা সবাই নিতে পারে। আমি দেখছি এবারে যে 100% স্টুডেন্টের ভিতর অধিকাংশই নিতে পারে। আচ্ছা, ডেবিট ও ক্রেডিট এখানে দেখি জাবেদা দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়, মানে এখানে আমি কঠিন কঠিন টপিকস নিয়ে আলোচনা করে আসবো, কঠিন কঠিন জাবেদা নিয়ে আসবো আমি। আচ্ছা, প্রতিটি লেনদেনে কমপক্ষে একটি ডেবিট ও একটি ক্রেডিট থাকতে হবে, সোজা কথা। কখনো একাধিক ডেবিট ও একাধিক ক্রেডিট থাকতে পারে না, ঠিক আছে? এখানে এটা গেল। ডেবিটের মোট আর ক্রেডিটের মোট সমান হয়, মোট ডেবিট আর মোট ক্রেডিটের টাকার পরিমাণটা সমান হয়। আচ্ছা, এইবার আমরা দেখো, এবার প্রথম আমি কঠিন কঠিন জাবেদার করার আগে আমি বেসিক, দেখো এইবার মেইন বেসিকে চলে আসছি। দেখো, ভুল বা অপ্রাসঙ্গিক শিরোনাম ব্যবহার করলে প্রকৃত আর্থিক চিত্র প্রকাশ পাবে না, এটা তেমন কিছু না। এইটাই আসো, পণ্য, মাল, চেক ইত্যাদি নামে কোনো হিসাব খোলা যাবে না, জাবেদার প্রথম কথা। পণ্য, মাল, চেক ইত্যাদির নামে কোনো হিসাব খোলা যাবে না। যেমন পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়, তাহলে এখানে তুমি বোঝো, এখানে বলছে পণ্য বিক্রয়, এরকম একটা জাবেদা মনে করো আছে, পণ্য বিক্রয় করা হলো 2000 টাকা বা 3000 টাকা, পণ্য বিক্রয়, ঠিক আছে? পণ্য বিক্রয়, ঠিক আছে? এখন তোমার এখানে কোনো বাকিতে কথাটা উল্লেখ আছে? যদি বাকিতে উল্লেখ না থাকে তাহলে ধরে নিও এটা নগদে হয়েছে, নগদে হয়েছে, ঠিক আছে? মানে নগদ কথাটা অদৃশ্য অবস্থায় আছে। পণ্য বিক্রয়
বা তুমি মনে মনে বুঝে নাও নগদে পণ্য বিক্রয়। এই পণ্য বলে কোনো হিসাব হয় না, এখানে দেখছো আমি লিখে দিচ্ছি পণ্য বলে কোনো হিসাব হয় না, মাল বলেও কোনো হিসাব হয় না, চেক বলেও কোনো হিসাব হয় না। তাহলে এখানে হিসাব আছে, ওই যে বললাম নগদ কথাটা গোপনে আছে বা অদৃশ্য অবস্থায় আছে, মানে দুটো হিসাব আছে এখানে। একটা হলো নগদ মানে নগদান হিসাব, নগদ সম্পর্কিত যত লেনদেন হয়, আর্থিক লেনদেন হয় সেটা নগদান হিসাব, একটা নগদান হিসাব আছে, আর একটা বিক্রয় হিসাব আছে। পণ্য বলে কোনো হিসাব হয় না। তাহলে নগদে বিক্রয় করছো, বিক্রয় করলে একদম সোজা যাবে তাই, এটা কিন্তু নগদে বিক্রয় করছো, বিক্রয় করছো মানে যখন বিক্রয় করছো তোমার কিছু আয় হয়েছে, মানে নগদ টাকা তো আইছে, নগদ টাকা আইছে না, নগদ টাকা যেহেতু আইছে, আর নগদান নগদ অর্থ, নগদ অর্থ কিন্তু সম্পদ, সম্পদ নগদ অর্থ সম্পদ। তাহলে সম্পত্তিবাচক হিসাবে মেইন সূত্র, সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, যা আসে ডেবিট। তাহলে নগদ অর্থ বিক্রয় করলে আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট হবে। দেখো নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় করছো তার মানে বিক্রয় করলে কিন্তু তোমার আয় হয়েছে, তুমি বিক্রয় করছো কিছু হলেও তো আয় হয়েছে। বিক্রয় একটা নামিক হিসাব, আর নামিক হিসাবে ব্যয় হইলে ডেবিট আর আয় হইলে ক্রেডিট। বিক্রয় হিসাব, ক্রয় হিসাব এগুলো কিন্তু আয় ব্যয় বাচক হিসাব। তাহলে বিক্রয় করলে তোমার আয় হয়, তাহলে আয় হইলে ক্রেডিট হয়। এই যে বিক্রয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। তারপর এখানে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, তাহলে এই যে চেক, চেক বলে কোনো হিসাব হবে না, চেক বলে কোনো হিসাব হবে না। আচ্ছা চেক প্রদান মূলত করে কিন্তু ব্যাংক, ঠিক আছে, এটা মনে রাখো। চেক প্রদান মূল চেকটা কে দেয়? ব্যাংক। এখন মূলটাই ধরা হয়, আমারে চেক দিয়েছে ব্যাংক, মনে করো ব্যাংক আমারে চেক দিয়েছে, সেই চেকটা নিয়ে আমি আবার মনে করো মকসেদরে দিছি। এখন চেক কে দিচ্ছে যদি বলা হয় তাহলে চেক আমি না, মূল যে দিছে তারে ধরা হয়, মূল চেক ব্যাংক দেয়। আর ব্যাংক আমি কিন্তু বলছি ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাবে যে প্রদান করে সে কিন্তু ক্রেডিট। তাহলে এখানে দেখো পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, ক্রয় পণ্য ক্রয় করছো, ক্রয় করলে কিন্তু ক্রয় করলে আমি কিছু পণ্য ক্রয় করছি, তাহলে তো টাকা দিয়েই ক্রয় করা লাগছে, এই কারণে ক্রয়টা কিন্তু ব্যয়, ক্রয়টা ব্যয়। তাহলে ক্রয় যদি ব্যয় হয়, আর সকল আয় ব্যয় বাচক হিসাবে ব্যয় কিন্তু ডেবিট, ব্যয় হলো ডেবিট, ব্যয় হলো ডেবিট। তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর কে প্রদান করছে ব্যক্তিবাচক হিসাবের ভিতর? ব্যাংক। তাহলে ব্যাংক হিসাব কিন্তু ক্রেডিট। তোমাদের কি বুঝতে যদি সমস্যা, একটু মনোযোগ দিও, আজকে কিন্তু কঠিন ক্লাস, আমি জাবেদা কঠিন থেকে কঠিন কঠিন কঠিনের ভিতর ঢুকে যাবো, আর ক্লাসটা রেকর্ড থাকবে। জাবেদা নিয়ে বিস্তারিত আলোচনা তো হবে, এই ক্লাসটা রেকর্ড থাকবে। এরপরে আমি নেক্সটের আরো কঠিনে চলে যাব। আচ্ছা এইবার দেখো 3 নম্বর টপিকটা লক্ষ্য করো। নাম উল্লেখ থাকলে লেনদেন বাকিতে ধরা হবে। যদি নামটা কারো নাম উল্লেখ থাকে তাহলে লেনদেন বাকিতে ধরা হবে, এটা মনে রাখো। বিক্রেতা বা ক্রেতার নাম থাকলে বুঝতে হবে বাকিতে হয়েছে, নাম উল্লেখ থাকলে লেনদেনটা বাকিতে। তবে নামের সাথে যদি নগদ, চেক বা ব্যাংক লেখা থাকে তাহলে সেটি নগদ বা ব্যাংকের লেনদেন হবে, ঠিক আছে, সেটা বাকিতে না। কারণ নাম থাকলে সেটা বাকিতে, আবার কিন্তু নামও আছে, আবার নগদ আছে, চেক আছে, ব্যাংক আছে, তখন তখন কিন্তু নগদ আর ব্যাংক এই হিসাবগুলো চলে আসবে। যেমন এখানে লক্ষ্য করো, হাসানের নিকট হতে ক্রয়, হাসান, কারণ হাসানের নাম উল্লেখ আছে না, হাসানের নাম উল্লেখ আছে, তাহলে এটা কিন্তু বাকিতে ধরে নিতে হবে, বাকিতে বলা না থাকলেও বাকিতে ধরে নিতে হবে। তাহলে এখানে কিন্তু হাসানের নিকট ক্রয় করা হয়েছে, ক্রয় করছো মানে ব্যয় হয়েছে, ক্রয় হিসাব ডেবিট। কার কাছ থেকে তুমি ক্রয় করছো? হাসান, মানে হাসান প্রদান করছে, তাহলে এখানে হাসান, হাসান কিন্তু পাওনাদার, কিন্তু হাসান হিসাব হবে ক্রেডিট। নাম উল্লেখ থাকলে সেই হিসাবটা বাকিতে হবে। এবার খালেকের নিকট নাম উল্লেখ আছে খালেক, কিন্তু এই খালেকের নামের সাথে আবার নগদ কথাটা উল্লেখ আছে, দেখো নামের সাথে যদি নগদ, চেক, ব্যাংক থাকে তখন এই হিসাবগুলো চলে আসবে, মানে এটা নগদান হিসাব আসবে। তাহলে নগদান হিসাব ডেবিট। নগদে বিক্রয় করছো, বিক্রয় করছো যখন, তখন নগদ অর্থ আসছে, তার মানে নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। 3 নম্বর গেল। এবার 4 নম্বর দেখো, নাম যদি উল্লেখ না থাকে তাহলে দেনাদার এবং পাওনাদার আসবে। নাম যদি উল্লেখ না থাকে তাহলে দেনাদার এবং পাওনাদার আসবে। দেনাদার পাওনাদার নিয়ে আমি কিছু কথা বলবো, এর সাথে প্রাপ্য বিল, পদেয় বিলও যদি লাগে আমি এটাও বলবো, ঠিক আছে। দেনাদার পাওনাদার জিনিসটা আমি একটু বলি। আমার নাম মনে করো শুভ, এখন আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে মনে করো একটা ফোন কিনছি বাকিতে, তাহলে ওই ব্যবসা প্রতিষ্ঠান যার কাছ থেকে আমি বাকিতে ফোন কিনছি তার তার কাছে তাকে কিন্তু আমার টাকা দিতে হবে। আমি 10,000 টাকা দিয়ে একটা বাকিতে ফোন কিনছি,
তাহলে ওই যার কাছ থেকে আমি ফোনটা কিনছি ও কিন্তু আমার কাছে টাকা পাবে, তাহলে ও কিন্তু পাওনাদার, ও আমার কাছ থেকে টাকা পাবে, ও কিন্তু পাওনাদার। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার জিনিসটা আসে। আমি কার কাছ থেকে বাকিতে ক্রয় করছি? পাওনাদারের কাছ থেকে। বাকিতে ক্রয়ের সময় পাওনাদার কথাটা আসে, এইটা মনে রাখো। বাকিতে ক্রয়ের সময় এই যে ক্রয়, পাওনাদার হিসাব ব্যবহার করা হবে। বাকিতে ক্রয়ের সময় পাওনাদার, আর আমি তো বাকিতে ওর কাছ থেকে ক্রয় করছি, তাই না? তাহলে ওই যার কাছ থেকে বাকিতে পণ্য ক্রয়টা করছি ও তো পাওনাদার, আর আমি তো দায়গ্রস্ত বা দেনাদার হয়ে গেছি। আমি বাকিতে পণ্য ক্রয় যে করে সে হলো দেনাদার হয়ে যায়, সে হলো দেনাদার হয়ে যায়। আর দেনাদার কখন আসে? বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার হয়ে যায়। ওই প্রতিষ্ঠান বাকিতে আমার কাছে বিক্রি করছে, তাহলে আমি হয়ে গেছি দেনাদার। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার আসে, ভালোভাবে মনে রাখো। বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার আসে, যেমন বাকিতে ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারকে তোমার টাকাটা দিতে হবে, ঠিক আছে? এইটা মনে রাখো। আর বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়ের সময় বিক্রয় হিসাব ক্রেডিট আর দেনাদার হিসাব ডেবিট হবে। দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বাকিতে ক্রয়ে পাওনাদার মনে রাখো, আর বাকিতে বিক্রয়ে দেনাদার। ভালোভাবে মনে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা ভালোভাবে মনে রাখো। আচ্ছা, এটাও চলে গেল। আচ্ছা, এরপরে আমরা তাহলে এখানে একটু শর্টকাটে দেখো আমি লিখে রাখছি মনে রাখার জন্য, এটা চলে আসলো। একটু শর্টকাটে দেখো লিখে রাখছি, সেটা হলো ডেবিট ও ক্রেডিট সবসময় সমান, এটা সহজ কথা। কিন্তু এইখানে আমি কিছু মনে রাখছি, মনে রাখার জন্য লিখে রাখছি। এই যে পণ্য, মাল, চেক নামে হিসাব হবে না, ভালো গুরুত্বপূর্ণ এমসিকিউ। নাম থাকলে, যদি নাম থাকে, যদি কখনো নাম উল্লেখ থাকে তাহলে সেটা বাকিতে, এই যে দেখো বাকিতে। আর নাম না থাকলে, যদি নাম না থাকে, বাকিতে লেনদেন হয়েছে, নাম নাই, তাহলে দেনাদার বা পাওনাদার আসবে। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে দেনাদার, বাকিতে ক্রয়ের ক্ষেত্রে দেনাদার। আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে, বাকিতে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার, আর বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার আসে, ঠিক আছে? এটা মনে রেখো। বাকিতে ক্রয়, ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব। বাকিতে বিক্রয়, দেনাদার হিসাব টু বিক্রয় হিসাব। এইবার আসো ক্রয় ফেরত আর বিক্রয় ফেরতের হিসাবে। ক্রয়টা অধিকাংশ জাবেদায় মনে রেখো। পণ্য একটা বিষয় আছে, পণ্য কমে গেলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, সেটা আমি একটু পরে আসতেছি। তবে আপাতত মনে রাখো অধিকাংশ ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। অধিকাংশ ক্ষেত্রে জাবেদায় বিক্রয় হিসাব ক্রেডিট আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট, উল্টা, ঠিক আছে? তাহলে এখানে দেখো বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্তঃফেরত, ঠিক আছে? বিক্রয় ফেরতের আরেকটা নাম হলো আন্তঃফেরত। আমাদের আন্তঃফেরত, ঠিক আছে? বিক্রয় ফেরত। এখন বিক্রয় ফেরতটা দেখো, বিক্রয়, বাকিতে বিক্রয়টা কার সাথে জড়িত? দেনাদারের সাথে, ঠিক আছে? বাকিতে বিক্রয়টা দেনাদারের সাথে জড়িত। দেখো ক্রয় বিক্রয় বাকিতে যদি গণ্য করা হয়, বিক্রয় ফেরত হিসাব কিন্তু বিক্রয় যদি ক্রেডিট হয় অধিকাংশ জাবেদায়, তাহলে বিক্রয় ফেরতটা উল্টা হয়ে যায়, ডেবিট। আর বিক্রয় ফেরত, বাকিতে বিক্রয়, এগুলোর সাথে দেনাদার জড়িত থাকে, ঠিক আছে? বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আর ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো মানে ক্রয় ফেরত, বাকিতে ক্রয়ের সাথে কে জড়িত? পাওনাদার। এটা উল্টে যাবে, তার মানে ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরতটা হবে ক্রেডিট, তাহলে পাওনাদার হিসাব ডেবিট হবে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। খুব গুরুত্বপূর্ণ জাবেদা, ঠিক আছে? বাকিতে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর যদি তোমার বলে ক্রয় ফেরত, তাহলে কিন্তু উল্টে যাবে, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবার দেখো সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে নতুন পুরাতন ক্রয় বিক্রয়, যদি সম্পদ ক্রয় বিক্রয় করা হয়, নতুন বা পুরাতন উল্লেখ থাকুক বা না থাকুক, কিন্তু যদি সম্পদ ক্রয় করা হয়, সম্পদ হলো স্থায়ী একটা সম্পত্তি যার মাধ্যমে ওই প্রতিষ্ঠান মুনাফা অর্জনের আশা করে না। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কিছু ফার্নিচার থাকে, কিছু আসবাবপত্র থাকে, যেগুলোর মাধ্যমে মুনাফা অর্জন করার সে চিন্তা করে না, সেইগুলো হলো তার আসবাবপত্র। এখন ওই আসবাবপত্রের আগে যদি নতুন থাকে, পুরাতন থাকে বা ক্রয় বিক্রয় করা হয় আসবাবপত্র, এইখানে হিসাবগুলো আসে না, ঠিক আছে? কিন্তু ওই সম্পদের নামে হিসাবটা আসে। যেমন এখানে দেখো নতুন আসবাবপত্র ক্রয়, এখানে নতুন বলে কোনো হিসাব আসবে না, আবার ক্রয় বলেও কোনো হিসাব আসবে না। এই যে এখানে দেখো পয়েন্টটা কি, এখানে পয়েন্ট হলো নতুন পুরাতন ক্রয় বিক্রয় বা আসবাবপত্র যখন নতুন পুরাতন ক্রয় বিক্রয় করা হয় তখন সম্পদটা হিসাবে লিখতে হয়, কিন্তু এই নতুন পুরাতন ক্রয় বিক্রয় তখন মানে হিসাবে নথিভুক্ত করা হয় না। তাহলে নতুন আসবাবপত্র ক্রয়, এখানে হিসাব কয়টা আছে বুঝতে হবে। নতুন আসবাবপত্র ক্রয়, ঠিক আছে? নতুন আসবাবপত্র ক্রয়, নতুন
আসবাবপত্র ক্রয় করা হলো 2000 টাকার বা এরকম কিছু থাকবে, তাই না? জাবেদায় নতুন আসবাবপত্র ক্রয়, ঠিক আছে, নতুন আসবাবপত্র ক্রয়, এইটা জাবেদা। এইখানে লক্ষ্য করো, এই নতুন কোনো হিসাবের ভিতর আসবে না, নতুন হোক পুরাতন হোক হিসাবের ভিতর আসবে না। আর স্থায়ী সম্পদের ক্ষেত্রে ক্রয়টা হিসাবের ভিতর আসে না, ক্রয়টাও হিসাবের ভিতরে আসে না, বিক্রয়টাও হিসাবের ভিতরে আসে না। তাহলে এইখানে হিসাব আসবে এই আসবাবপত্র একটা হিসাব। আর আসবাবপত্র এখানে নগদ কথাটা না থাকলেও নগদেই আসবাবপত্র ক্রয় করা হয়েছে এটা ধরে নিতে হবে। তাহলে আসবাবপত্র একটা হিসাব আসবে আর একটা নগদান একটা হিসাব আসবে। এখন আসবাবপত্র ক্রয় করছো, তাহলে আসবাবপত্র একটা সম্পদ, তাহলে যে সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, তাহলে আসবাবপত্র হিসাব কিন্তু ডেবিট হবে। আর আসবাবপত্র যখন ক্রয় করছো তখন নগদ টাকা চলে গেছে বা নগদ টাকা দিয়েই তোমার আসবাবপত্র ক্রয় করা লাগছে। তার মানে নগদ অর্থ যদি চলে যায়, নগদ অর্থ একটা সম্পত্তিবাচক হিসাব, নগদ অর্থ চলে গেলে যা চলে যায় সম্পত্তিবাচক হিসাবে সেটা ক্রেডিট। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই যে দেখো, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আরেকটা জাবেদা দেখো, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, ঠিক আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, বিক্রয়। তাহলে যন্ত্রপাতিও কিন্তু তোমার স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ থাকলে, কোনো লেনদেনের ভিতর স্থায়ী সম্পদ থাকলে, নতুন থাকুক পুরাতন থাকুক, এইগুলো নামে কোনো হিসাব হয় না, আর ক্রয় বিক্রয় নামেও কোনো হিসাব হয় না। তাহলে এখানে হিসাব আছে, এই যে যন্ত্রপাতি একটা হিসাব, যন্ত্রপাতি একটা হিসাব, আর যখন যন্ত্রপাতি তুমি বিক্রয় করছো তখন কিন্তু নগদ টাকা আসছে। তাহলে এখানে দুটো হিসাব, একটা যন্ত্রপাতি হিসাব আর একটা নগদান হিসাব। তাহলে নগদান হিসাব ডেবিট হবে আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। আমাদের এই টপিকসটাও কিন্তু জাবেদার হয়ে গেল। আচ্ছা, আমরা পরের টপিকসে চলে আসি। দেখো, আয় ব্যয়ের ক্ষেত্রে কিছু নিয়ম আমরা একটু লক্ষ্য করি, ঠিক আছে। আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরাসরি হিসাব খোলা যাবে না। আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে, আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরাসরি কোনো হিসাব খোলা যাবে না। আয় ব্যয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরাসরি হিসাব খোলা যাবে না। কিন্তু কথা আছে, যদিও আয় অনাদায়ী বা ব্যয় অপশোধিত থাকে এই ক্ষেত্রে খোলা যাবে, ঠিক আছে। যদি আয় অনাদায়ী হয় আর ওই ব্যয়টা অনাদায়ী বলতে যা পাওয়া যাবে না, আর ব্যয়টা অপরিশোধিত হয়, তাহলে কথা একটু আলাদা, একটু কঠিন কথা। কিন্তু দেখো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরাসরি খোলা যাবে না, কিন্তু যদি আয়টা অনাদায়ী হয় মানে যা পাওয়া যাবে না তখন খোলা যাইতে পারে। তখন এর বিষয়টা দেখি। এখানে দেখো, কর্মচারী জামিলকে বেতন প্রদান, এখানে তো বেতন দিয়েই দিচ্ছে, এখানে অনাদায়ী বা এখানে অপরিশোধিত তো হয়নি, এখানে তো শোধ হয়েই গেছে। তাহলে এখানে এই জামিলের নামে বা কর্মচারী এই জামিলের নামে কোনো হিসাব খোলা যাবে না, তাই তো। তাহলে বেতন একটা বেতন যখন তুমি দিছো, তাহলে বেতন কিন্তু একটা আয় ব্যয়বাচক হিসাব, আয় ব্যয়বাচক হিসাব। এখন বেতন দিছো আয় ব্যয়বাচক হিসাবে, ব্যয় হলে ডেবিট হয়, আয় হলে ক্রেডিট হয়। বেতন যদি দেয়া হয় তাহলে যে প্রতিষ্ঠান বেতন দিছে সেই প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে, সেই প্রতিষ্ঠানের ব্যয় হয়েছে, তাহলে বেতন হিসাব ডেবিট। আর বেতন দিলে ব্যয় হইলে বেতন হিসাব ডেবিট হইলো, এটা বুঝলাম। আর যখন বেতন দিছো নগদ অর্থ দিয়েই তো দিছে, তার মানে নগদ অর্থ চলে গেছে, নগদ অর্থ চলে গেছে। তাহলে নগদ অর্থ সম্পত্তিবাচক হিসাব, আর সম্পত্তিবাচক হিসাবে যা চলে যায় ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাবটা ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা, মনি স্টেশনারি থেকে বাকিতে মনিহারি দ্রব্য ক্রয় করছে, ঠিক আছে। বাকিতে মানে এইবার লক্ষ্য করো, এইবার এটা কিন্তু অপরিশোধিত, এটা কিন্তু শোধ করেনি, অপরিশোধিত। এইবার কিন্তু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে, ঠিক আছে। এইবার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে। তাহলে আমাদের দেখো, মনিহারি দ্রব্য ক্রয় করছে, তাই না। মনিহারি দ্রব্য কিন্তু ওই আসবাবপত্রের মতোই ধরা হচ্ছে। তাহলে মনিহারি দ্রব্য কিন্তু আসছে, ঠিক আছে, মনিহারি দ্রব্য আসছে, তাহলে মনিহারি হিসাব কিন্তু তোমার ডেবিট হবে, মনিহারি হিসাব ডেবিট হবে। আর এইখানে মনি স্টেশনারি থেকে বাকিতে রয়েছে মানে কিন্তু বকেয়া, তার মানে বকেয়া মনিহারি আরেকটা হিসাব হবে। আর বকেয়া এই বকেয়া মনিহারি হিসাব কেন আসবে, কারণ এটা কিন্তু অপরিশোধিত। আর এই বকেয়া মনিহারি হিসাব, বকেয়া এটা বকেয়া মনিহারি হিসাব এটা কিন্তু এক ধরনের আয় হবে তোমার। এই বকেয়া মনিহারি হিসাব কিন্তু তখন ক্রেডিট হবে। এইবার বকেয়া মনিহারি হিসাব আসছে কেন, কারণ এইবার এটা অপরিশোধিত। এইবার দেখো, তপু ট্রেডার্সের নিকট থেকে কমিশন প্রাপ্য হয়েছে, কমিশন প্রাপ্য হয়েছে। আচ্ছা, কমিশন প্রাপ্য হয়েছে, দেখো তাহলে তপু ট্রেডার্সের নিকট থেকে কমিশন প্রাপ্য হয়েছে। আচ্ছা, এবারে একটু কঠিন টপিকস তো এই দুটো আমি আরেকটু ভেঙে ভেঙে পড়াবো, আমি তোমাদের একটু কমেন্ট একটু চেক করে দেখি।
আচ্ছা, এইটা এইবার একটু লক্ষ্য করো, এইটা একটু কিন্তু কঠিন। এই যে তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, এটা অনেকেই বোঝে না। এইটা একটু আমি দেখো একটু তোমাদের সহজ করে বুঝাই দিই। দেখো এখানে আমি মানে যখন তুমি কমিশনটা পাইছো তখন প্রাপ্য কমিশন মানে কমিশনটা পাইছো, প্রাপ্য কমিশন একটা হিসাব। এই প্রাপ্য কমিশন একটা সম্পদ, প্রাপ্য কমিশন একটা সম্পদ, তাহলে সম্পত্তিবাচক হিসাবে যা আসে বা যা বাড়ে সেটা কিন্তু ডেবিট। এই কারণে প্রাপ্য কমিশনটা কিন্তু ডেবিট হয়েছে। এইখানে দুটোই হিসাব, এই তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে মানে এটা কিন্তু অনাদায় না, পাওয়া গেছে তার মানে পাওয়া যেহেতু গেছে, তাহলে এই তপু ট্রেডার্সের নামে কোনো হিসাব হবে না। দেখো উপরে আমি লিখে রাখছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে সরাসরি হিসাব খোলা যাবে না যদি অনাদায়ী হয় আর যদি অপরিশোধিত হয় তাহলে যাবে, কিন্তু যদি মানে পাওয়া যায় তাহলে তো হবে, তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে হিসাব খোলা যাবে না। আর এখানে তার মানে দুটো হিসাব ধরা হয়, একটা প্রাপ্য কমিশন হিসাব আর কমিশন আয় হিসাব। একটু কষ্ট করে এটা একটু মনে রেখো, একটু আনকমন, ঠিক আছে। আর কমিশন আয় সকল আয় নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাবে সকল আয় কিন্তু ক্রেডিট, ব্যয় হলো ডেবিট, আয় হলো ক্রেডিট। আর প্রাপ্য কমিশনের সম্পদটা বাইরে গেছে, সম্পদ বাইরে গেলে বা সম্পদ আসলে ডেবিট হয়। আর এই কমিশন আয় তার মানে আয় হলে কিন্তু ক্রেডিট হয়। তাহলে এখানে একটু সবসময় মনে রাখো, আমি শর্টকাটে মনে রাখার জন্য কিছু রুল লিখে রাখছি। সবসময় বাকির নিয়ম ধরতে, মানে বাকি যখন বাকিতে হবে, তাই না, বাকিতে হলে দেনাদার পাওনাদার। আর সম্পদের নাম আসবাবপত্র যন্ত্রপাতি লিখতে হবে, পুরাতন নতুন লেখা যাবে না। আচ্ছা, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম নয়, শুধু বা আয় ব্যয়ের শিরোনাম লিখতে হবে। যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সরাসরি লেখা যাবে না, যদি লেখা যাবে কখন, ওই অনাদায় বা অপরিশোধিত হলে, ঠিক আছে। এইটা গেল আমাদের, আমরা পরেরটায় চলে আসি। পণ্যের পরিমাণ হ্রাস পেলে, এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা ভালো গুরুত্বপূর্ণ। এইটা একটু লক্ষ্য রাখো, এখানে দুটো ছ আর জ, এগুলো তো বইয়েরই আলোচনা। আমি দেখো এইগুলো ভালোভাবে বুঝতে পারলে তোমাদের কোনো জাবেদা আশা করি আটকাবে না, ঠিক আছে। এইগুলো বুঝতে পারলে তোমাদের জাবেদা সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এইবার এখানে আমি দেখি ব্যক্তিগত ব্যবহার বিজ্ঞাপন চুরি নষ্ট ইত্যাদির কারণে পণ্যের পরিমাণ কমে গেলে, এই ভালো করে লক্ষ্য করো, পণ্যের পরিমাণ কমে গেলে এই ক্ষেত্রে ক্রয় হিসাব ক্রেডিট করতে হয়। এটা একটু আনকমন, এই একমাত্র এইখানে ক্রয় হিসাবটা ক্রেডিট হয়, ঠিক আছে, এইখানে ক্রয় হিসাবটা ক্রেডিট হয়। এই যে দেখো, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ঠিক আছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, দেখছো, যদি ব্যক্তিগত মানে ব্যবহারের জন্য কোনো সময় পণ্যটা কমে যায়, এখন তুমি ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছো, তার মানে পণ্যর পরিমাণ কমে যাবে, ঠিক আছে। এই যে পণ্য নামে কোনো হিসাব হয় না, পণ্য কমে গেলে ওটা ক্রয়ের ভিতরেই ধরা হয়, ঠিক আছে, ওটা ক্রয়ের ভিতরেই ধরে ক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়। আর উত্তোলন হিসাব দেখো, উত্তোলন হিসাবের ভিতর আবার এখানে নিয়ম আছে, দুটো নিয়ম রাখছি আমি, দেখো উত্তোলন হিসাবের ক্ষেত্রেও দুটো নিয়ম রাখছি, ঠিক আছে, কখন উত্তোলন হিসাব আসবে আবার কখন উত্তোলন হিসাব আসবে না, ঠিক আছে। এই যে দেখো, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করলে, ঠিক আছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে যদি উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব আসবে। আর যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে নগদান হিসাব আসবে। ভালোভাবে মনে রাখো, ঠিক আছে, যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাবে আসে, এটা নিয়ম। আর যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে নগদান হিসাব আসে। মালিক যদি ব্যাংক থেকে উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব আসে না। এখানে কিন্তু দেখো, তাহলে মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব আসবে, এই কারণে উত্তোলন হিসাব ডেবিট। আর ক্রয় হিসাবটা ক্রেডিট, এই এক জায়গায় শুধু ক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়, এখানে এমসিকিউ হিসাবেও আসে। দোকান থেকে পণ্য চুরি গেছে, তার মানে পণ্য কমে গেছে আর চুরি যাওয়া একটা ক্ষতি বা ব্যয় কিন্তু সবসময় ডেবিট, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। আর পণ্য কমে গেলে এই যে দেখো, ব্যবহারের জন্য ব্যক্তিগত ব্যবহার বিজ্ঞাপন চুরি, এই কারণে যদি পণ্য কমে যায় তাহলে ক্রয় হিসাবটা ক্রেডিট, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট। এইবার এইখান থেকে দেখো, এখানে এই যে এটা তো আমি বলেই দিলাম, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন করলে উত্তোলন হিসাবটা আসবে। আর ব্যাংক থেকে উত্তোলন করলে নগদান হিসাব আসবে। তাহলে ব্যবসা থেকে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন মানে ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে উত্তোলন, তাহলে এই যে দেখো উত্তোলন হিসাব আসছে, ঠিক আছে, উত্তোলন হিসাব আসছে আর নগদান হিসাব ক্রেডিট। ব্যবসা থেকে উত্তোলন করা হয়েছে তার মানে কিন্তু ব্যবসার নগদ অর্থ চলে গেছে, এই কারণে নগদ অর্থ চলে গেছে, কারণে নগদান হিসাব কিন্তু ক্রেডিট। আর ব্যাংক থেকে উত্তোলন করলে কিন্তু নগদান হিসাব আসবে, ব্যাংক থেকে উত্তোলন করলে ব্যবসায় নগদ অর্থ আসবে, আর নগদ অর্থ আসলে নগদান হিসাব ডেবিট। আর কে প্রদান করছে? ব্যাংক একটা ব্যক্তিবাচক হিসাব, এই কারণে ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে দেখো, ব্যাংক হিসাব ক্রেডিট, এগুলো গুরুত্বপূর্ণ জাবেদা, ঠিক আছে, এগুলো আসে, বেশ গুরুত্বপূর্ণ জাবেদা। আচ্ছা, পরের ইসে চলে যায়, চুরি বা বিনষ্ট হইলে। নগদ পণ্য সম্পদ চুরি ক্ষতিগ্রস্ত হলে বিবিধ ক্ষতি হিসাবে ডেবিট করা হয়, ঠিক আছে, বিবিধ ক্ষতি হিসাব বা ব্যয় হলে ক্ষতি বা ব্যয় সেটা তো ডেবিট হয়। আয় ব্যয়বাচক হিসাবে ব্যয় বা সকল ক্ষতি ডেবিট। এই যে নগদ পণ্য
নগদ, অর্থ, পণ্য, সম্পদ চুরি বা ক্ষতিগ্রস্ত হলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট করা হয়। তাহলে এই যে দেখো, ক্যাশ বাক্স থেকে চুরি, তাহলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। অগ্নিকাণ্ডে পণ্য বিনষ্ট, তাহলে বিবিধ ক্ষতি বা অগ্নিজনিত যে ক্ষতি সেটা ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, এই যে এখানে অগ্নিকাণ্ডে পণ্য বিনষ্ট, তাহলে পণ্য কমে যাচ্ছে, দেখছো? আমাদের একটু আগে কিন্তু আমরা দেখে আসছি, যদি কোনো ব্যক্তিগত কারণে অগ্নিকাণ্ড বা ক্ষতিজনিত কারণে পণ্য যদি কমে যায়, তাহলে ক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়। তাহলে ক্রয়টা ক্রয়ের অন্তর্ভুক্ত ধরা হয় এবং ক্রয়টাকে ক্রেডিট করা হয়। আচ্ছা, আমাদের তাহলে এই বিষয়টার একটু শর্টকাটে দেখো আমি তাহলে কি বলছি। ব্যক্তিগত ব্যবহার, বিজ্ঞাপন, চুরি, এই কারণে যদি পণ্য কমে যায়, ঠিক আছে, পণ্যর পরিমাণ যদি হ্রাস পায়, ঠিক আছে, পণ্যর পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে ক্রয় হিসাবটা ক্রেডিট করতে হয়। ঠিক আছে, এই মূর্ধন্য এটা পণ্যর পরিমাণ হ্রাস পাইলে, ঠিক আছে, পণ্যর পরিমাণ হ্রাস পাইলে বা কমে গেলে, ঠিক আছে, তখন ক্রয় হিসাবটা ক্রেডিট করা হয়। আচ্ছা, মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে, ঠিক আছে, তোমার উত্তোলন করে, ঠিক আছে, ব্যবসা থেকে উত্তোলন করে, তাহলে উত্তোলন হিসাবটা আসে। আর যদি ব্যাংক থেকে উত্তোলন করে, তাহলে নগদান হিসাব আসে। চুরি বা ক্ষতি গেলে বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এই বিষয়গুলো আমরা তো জানলাম। আচ্ছা, আচ্ছা, এইবার আমাদের দেখো ইওট, এই জিনিসগুলো বেশ গুরুত্বপূর্ণ। ইওট, তারপরে চেক প্রাপ্তির নিয়ম আছে এখানে, তারপরে মালিক সম্পর্কিত লেনদেন, তারপরে টাইপ 1-এ চলে যাবো আমরা। ঠিক আছে, আমাদের এখানে এবার চুরি বা বিনষ্ট হলে এটা হয়ে গেছে। আচ্ছা, এবার আমাদের ব্যাংকের সুদ এবং ব্যাংকের চার্জ আর স্থায়ী সম্পদের অপচয়, আমরা এখানে চলে যাব। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এখানে যখন এই ব্যাংক সুদ আর ব্যাংক চার্জ, এইটা অনেকেই বুঝতে পারে না, একটু কঠিন টপিকস। একটু দেখো, একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো। ব্যাংকের সুদ মঞ্জুর, ঠিক আছে, ব্যাংকের সুদ মঞ্জুর, ঠিক আছে, এইটার জাবেদাটা কি লক্ষ্য করো। যখন ব্যাংক সুদ মঞ্জুর করে, তখন কিন্তু তোমার ব্যাংকে টাকাটা জমা হবে। যখন ব্যাংক সুদ মঞ্জুর করবে, তখন কিন্তু তোমার ব্যাংকে টাকাটা জমা হবে। তার মানে কিন্তু তোমার হিসাবের পরিমাণ বা সম্পদের পরিমাণ বাইরে যাবে। ঠিক আছে, এই কারণে তোমার ব্যাংক হিসাব কিন্তু ডেবিট করা হয়। ব্যাংক যখন সুদ মঞ্জুর করে, মানে ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে কি, তোমার অ্যাকাউন্টে সুদের পরিমাণ বাইরে গেল, তার মানে তোমার ব্যাংক হিসাবে সম্পদের পরিমাণ বেড়ে গেল। এই কারণে ব্যাংক হিসাব কিন্তু ডেবিট। ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংক সুদ কিন্তু একটা আয়, আর আয় ব্যয়বাচক হিসাবে সকল ধরনের আয় কিন্তু ডেবিট। সকল ধরনের আয় হলো ক্রেডিট। ব্যয় তো ডেবিট আর আয় হলো ক্রেডিট। তাহলে এইখানে ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক হিসাব ডেবিট কেন হবে? কারণ তোমার ব্যাংক অ্যাকাউন্টে তোমার সম্পদের পরিমাণ বাইরে যাবে, আর সম্পদ বাড়লে বা বৃদ্ধি পেলে সেটা ডেবিট হয়। আর ব্যাংক সুদ তো একটা আয়, আর সকল ধরনের আয় কিন্তু ক্রেডিট হয়। আয় ব্যয়বাচক হিসাবে সকল ধরনের আয় হলো ক্রেডিট হয়। ঠিক আছে, এটা কি বুঝছো? ইও নম্বরটা কি বুঝছো? দেখো, লক্ষ্য করো, ইও নম্বরটা কিন্তু বেশ কঠিন। স্যার, আটকাট কি আসতেছে? হ্যাঁ, এই যে এই ইও নম্বরটা কিন্তু বেশ কঠিন। ইও নম্বরটা বুঝছো কিনা বলো। ইও নম্বরটা না বুঝলে আমি আবার বলবো। ইও নম্বরটা বুঝছো কিনা দেখো। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ঠিক আছে, ব্যাংক সুদ মঞ্জুর করা মানেটা কি? ব্যাংক যখন তোমার ব্যাংকে মনে করো টাকা ছিল 10,000 টাকা, তোমার অ্যাকাউন্টে টাকা ছিল 10,000 টাকা। এবার ব্যাংক করছে কি, ওই 10,000 টাকার উপর আরো 2,000 টাকা তোমারে সুদ দিয়ে দিছে। 10,000 টাকা তোমার ব্যাংকে ছিল, ওই 10,000 টাকা থেকে আরো 2,000 টাকা তোমারে সুদ মঞ্জুর করে দিছে। মানে 2,000 টাকা তোমারে উপহার দিছে, সুদ মঞ্জুর করে দিছে। তার মানে এই 2,000 টাকা তোমার সম্পদ, এই সুদ মঞ্জুর করছে, তার মানে এইটা কিন্তু তোমার সম্পদ। তার মানে তোমার ব্যাংক হিসাব আগে ছিল 10,000 টাকা, আর 2,000 টাকা সুদ মঞ্জুর করছে, তার মানে এই 2,000 টাকার সম্পদ তোমার বাড়ছে। তার মানে তোমার ব্যাংক হিসাব আগে ছিল 10,000, এখন হয়েছে 12,000, তার মানে তোমার ব্যাংক হিসাবটা বাড়ছে। এই কারণে যদি সম্পদ তোমার বাড়ে, সম্পত্তিবাচক হিসাবে সেটা ডেবিট হয়, এই কারণে ব্যাংক হিসাব হয়েছে ডেবিট। এইবার ব্যাংক তোমারে সুদ দিছে, আর এই সুদটা কিন্তু তোমার আয়, আর সকল ধরনের আয় কিন্তু ক্রেডিট। সকল ধরনের আয় ক্রেডিট। ব্যক্তিবাচক বা সম্পত্তিবাচক হিসাবে সম্পদ বাড়লে ডেবিট, আর আয় ব্যয়বাচক হিসাবে ব্যয় ডেবিট, আয় কিন্তু ক্রেডিট। তাহলে ব্যাংক সুদ কিন্তু তোমার আয়, এই কারণে আয়টা হইছে ক্রেডিট। এইবারও যদি না বুঝো, আমি অন্যভাবে বুঝাচ্ছি, দেখি বুঝছো কিনা বলো।
তোমার শখ টেনে যাবে দা, তো তুমি করবা যে এটা ডেবিট এটা ক্রেডিট, মূল তো ডেবিট আর ক্রেডিট নির্ণয়। শখ টেনে করে ডেবিট লাগবে ক্রেডিট লাগবে, ডেবিটের ঘরে টাকা লাগবে 2000, ক্রেডিটের ঘরে টাকা লাগবে 2000, এই ব্যাংক সুদ মঞ্জুর করলে 2000 টাকার, এরকমই তো জাবেদা, তাই না? আমি আগে বেসিক ডেবিট আর ক্রেডিট নির্ণয় করাটা দেখাচ্ছি, পরে টাইপ 1 2 3 দিয়ে আমি জাবেদা করে দেখাবো। হ্যাঁ ক্লিয়ার স্যার। আচ্ছা এর পরেরটা আমি একটু বুঝাই, ঠিক আছে, তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এইবার আছে ব্যাংক চার্জ ধার্য করলো, ঠিক আছে, এবার ব্যাংক চার্জ ধার্য করলো, এইটা একটু ভালো করে বোঝো। তোমার টাকা ছিল 10,000 টাকা তোমার ব্যাংকে, তাই না? তোমার সুদ দিছিল 2,000 টাকা, তাহলে তোমার সম্পদ বাইরে গেছিল, এই কারণে তোমার ব্যাংক হিসাব বেড়ে যাবার কারণে ব্যাংক হিসাব ডেবিট হয়েছিল। এবার যখন চার্জ ধার্য করছে, মানে 10,000 টাকা ছিল, এই 10,000 টাকা থেকে মনে করো 1,000 টাকা চার্জ ধার্য করছে। চার্জ ধার্য করছে মানে এইটা কিন্তু তোমার 1,000 টাকা কমায় নিছে। তার মানে 1,000 টাকা কমায় নিছে বলতে তোমার 10,000 টাকা থেকে 1,000 টাকা কাটে নিছে বা কমায় নিছে, তার মানে এইটা কিন্তু একটা ব্যয় বা খরচ। আর ব্যয় আয় ব্যয়বাচক হিসাবে ব্যয় হলে কিন্তু ডেবিট হয়, আয় ব্যয়বাচক হিসাবে ব্যয় হলে ডেবিট হয়। আর তোমার 10,000 টাকা থেকে 1,000 টাকা কমে গেল, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সম্পদের পরিমাণ কমে গেল না, সম্পত্তিবাচক হিসাবে যা চলে যায় বা কমে যায় সেটা ক্রেডিট হয়। তাহলে এটার উল্টা কিন্তু এটা। তাহলে দেখো ব্যাংক চার্জ হিসাবে এটা ডেবিট কেন হয়েছে? কারণ চার্জ করছে ব্যাংক, তার মানে খরচ হয়েছে। খরচ বা ব্যয় হলে কি হয়? খরচ বা ব্যয় হলে কিন্তু ডেবিট হয়, খরচ বা ব্যয় হলে ডেবিট হয়। আর ব্যাংক হিসাব কেন ক্রেডিট হয়েছে? কারণ তোমার সম্পদ কমে গেছে না, তোমার ওই যে 10,000 টাকা ছিল, আমি বললাম 1,000 টাকা চার্জ করছে বা 1,000 টাকা কাইটে নিছে, তাহলে 1,000 টাকা কমে গেছে, সম্পত্তিবাচক হিসেবে কমে গেলে ক্রেডিট হয়, তাহলে এই কারণে কিন্তু এটা ক্রেডিট হয়েছে। এই ব্যাংক সুদ মঞ্জুর করলো আর ব্যাংক চার্জ ধার্য করলো, এই দুটো কিন্তু ঠিক এই দুটোর বিপরীত, এই দুটোর ঠিক এই দুটোর বিপরীত, ঠিক আছে? দেখো তো বুঝছো কিনা, এবার না বুঝলে বলো, আমি আবার বুঝাচ্ছি। এই যাবে তার ডাই আসে, এটা খুবই আসে পরীক্ষায়, খুবই আসে। স্থায়ী সম্পদের অবচয়, যেমন আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, ঠিক আছে, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো, এটা মনে তোমরা সবাই অধিকাংশই জানো, ঠিক আছে? যেমন আমি মনে করো একটা ক্যালকুলেটর কিনলাম, এই ক্যালকুলেটরটা কিনছি 1,000 টাকায়, এখন 1 বছর পরে এই ক্যালকুলেটরটা আর আমি 1,000 টাকায় বিক্রি করতে পারবো না, কোনো পাগলেও কিনবে না, না পাগলে কিনতে পারে, পাগলে এই ক্যালকুলেটরে 1,000 টাকার পরিবর্তে 1,00,000 টাকাও কিনতে পারে, পাগল সবকিছুই করতে পারে। কিন্তু পাগলের কথা বাদ, আমি এই ক্যালকুলেটরটা 1,000 টাকায় কিনলাম, 1 বছর পরে 1,000 টাকায় বিক্রি করতে পারবো না, আমি মনে করো বিক্রি করলাম 600 টাকায়, তার মানে 400 টাকা আমার একটা অদৃশ্য ক্ষতি হলো না? 1,000 টাকায় কিনলাম, 1 বছর পরে এই ক্যালকুলেটরটা আমি 600 টাকায় বিক্রি করলাম, তাহলে 400 টাকা আমার ক্ষতি হইলো, অদৃশ্যমান ক্ষতি। এই ক্ষতিটার নাম হলো অবচয়। অবচয় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে থাকে, আর এটা আমাদের ব্যক্তিগতভাবেও হয়ে থাকে পণ্যদ্রব্যের উপর, এটা একটা অদৃশ্যমান ক্ষতি। আর সকল ক্ষতি এটা কিন্তু ডেবিট ধরা হয়, হিসাবের বইতে সকল ক্ষতি ডেবিট ধরা হয়। ব্যয় বা ক্ষতি, আয় ব্যয়বাচক হিসাবে ব্যয় বা ক্ষতি ডেবিট ধরা হয়। তাহলে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 2,000 টাকা 3,000 টাকার এরকম জাবেদা আসে, তাহলে অবচয় হিসাব ডেবিট, কারণ অবচয় অবচয় ক্ষতি অদৃশ্যমান আমি বললাম। আর কার উপর ধার্য করা হয়েছে? আসবাবপত্রের উপর, তাহলে এখানে পুঞ্জীভূত অবচয় হিসাবটাও লিখতে পারো, ওইটা আমি লেখার পক্ষে না, আমি লেখার পথে আসবাবপত্র হিসাব ক্রেডিট, কারণ সম্পদের কিছু অদৃশ্য অংশ চলে গেছে, কার চলে গেছে? আসবাবপত্রের। তাহলে আসবাবপত্রের যদি সম্পত্তিবাচক হিসাবে কিছু অংশ চলে যায়, অদৃশ্যভাবে ক্ষতি হয়েছে, মানে অদৃশ্যভাবে মূল্য হ্রাস পাইছে কার? আসবাবপত্রের, এই জন্য আসবাবপত্র হিসাব ক্রেডিট। আচ্ছা ট নম্বরও মনে হয় সহজ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ খুবই, ট নম্বর হয়ে গেল। আচ্ছা এবার চেক প্রাপ্তির নিয়মটা দেখো, লক্ষ্য করো, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তোমরা এটা কি বুঝছো? আর ব্যাংক সম্পর্কিত বা চেক প্রাপ্তির নিয়মে দেখো আমরা চলে আসছি, যে কোনো উৎস থেকে চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব লিখতে হবে। মানে ওই যে আমি প্রথম দিকে মনে হয় বলছিলাম যে ব্যাংক মানে চেক পাওয়াটা মূল কার কাছ থেকে পাওয়া যায়? ব্যাংক, কারণ সাধারণত চেক ব্যাংকই অ্যাকাউন্টটা পে করে থাকে, ঠিক আছে? পণ্য বিক্রয় বাবদ, দেখো এখানে প্রথমটা দেখো, পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, ঠিক আছে? রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, তাহলে পণ্য নামে কোনো হিসাব হয় না, ঠিক আছে? চেক নামেও কোনো হিসাব হয় না, আগেই আমরা জেনে আসছি, ঠিক আছে? এখানে এখানে তাহলে দেখো কার কাছ থেকে আমরা চেক পাইছি? ব্যাংকের কাছ থেকে, তাই না? তাহলে এখানে পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, এই জাবেদাটা পারো কিনা দেখো। এই যে আমাদের এই যে এইটা এই পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, এইটা দেখো পারো কিনা। পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট থেকে চেক প্রাপ্তি, দেখো দেনাদার হতে চেক প্রাপ্তি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা, তাহলে ব্যাংক হিসাব ডেবিট।
আর দেনাদার কিন্তু প্রদান করছে, এখানে দেনাদার এটা মানে বাকিতে বিষয়টা কিন্তু এরকম, তাহলে কিন্তু দেনাদার হিসাব আমাদের ক্রেডিট হবে। ঠিক আছে, এখানে সহজভাবে দেখো আমি কিছু কথা লিখে দিচ্ছি। আচ্ছা, এগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় দেখি আমি নেক্সটে আসি। নেক্সটে মালিক সম্পর্কিত কিছু লেনদেন এইখানে একটু লক্ষ্য করো। ঠিক আছে, এগুলোও সহজ, এগুলোও সহজ। মালিক ব্যবসাকে সুবিধা দিলে, একটু মনে রাখো, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো এমসিকিউ আসে। মালিক ব্যবসাকে সুবিধা দিলে, ঠিক আছে, মালিক যদি ব্যবসাকে সুবিধা দেয় তাহলে মূলধন হিসাবটা ক্রেডিট হয়। আর যদি মালিক ব্যবসা থেকে সুবিধা নেয়, ব্যবসাকে সুবিধা দিলে মূলধন হিসাব ক্রেডিট। মনে রাখো, মালিক ব্যবসা থেকে সুবিধা নিলে উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট, এটা মনে রেখো। ঠিক আছে, সুবিধা নিলে উত্তোলন হিসাব আসবে, আর যদি সুবিধা দেয় মূলধন হিসাব আসে। উদাহরণটা দেখি। কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলো, তার মানে কিন্তু মালিক ব্যবসাকে সুবিধা দিছে। প্রথমটা লক্ষ্য করো, কর্মচারীদের বেতন ব্যক্তিগতভাবে পরিশোধ করলো, তার মানে ব্যবসাকে সুবিধা দিছে। ব্যবসাকে সুবিধা দিলে কি হবে? মূলধন হিসাব ক্রেডিট। দেখো মিলতেছে কিনা, মূলধন হিসাব ক্রেডিট। আর বেতন দিচ্ছে, বেতন দিলে ব্যয় বা খরচ হয়, তাহলে বেতন হিসাব ডেবিট। বেতন হিসাব ডেবিট। আর মূলধন হিসাব কেন ক্রেডিট হয়েছে? কারণ মালিক ব্যবসাকে সুবিধা দিছে। এবার ব্যবসা থেকে সুবিধা নিলে উত্তোলন হিসাব ডেবিট আসবে। মালিক বাজার খরচ ব্যবসা থেকে দেয়া হলো, মালিকের বাজার খরচ ব্যবসা থেকে দেয়া হলো, তার মানে ব্যবসা থেকে কিন্তু সুবিধা নিছে। আর ব্যবসা থেকে সুবিধা নিলে উত্তোলন হিসাব ডেবিট হবে, উত্তোলন হিসাব ডেবিট হবে। তাহলে উত্তোলন হিসাব ডেবিট, আর নগদ টাকা ব্যবসা থেকে চলে গেছে সম্পত্তি বাচক হিসেবে, যা চলে যায় ক্রেডিট, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, এইবার পরেরটায় চলে আসি। ঠিক আছে, পরের এইটা একটু লক্ষ্য করো, পরের এইটা কিন্তু বোঝার আছে মনে হয়, একটু হলেও বোঝার আছে, যারা একটু দুর্বল আছে তারা বোঝার আছে। দেখো, দেনা বা পাওনার ক্ষেত্রে, ঠিক আছে, ছাড় পেলে প্রাপ্ত বার্তা হবে। ছাড় পেলে কোথায় ছাড় পাবো আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আর ছাড় দিলে হবে প্রদত্ত বার্তা। ভালোভাবে মনে রেখো, ছাড় পেলে হবে হলো আমাদের, ছাড় পেলে হবে প্রাপ্ত বার্তা, আর ছাড় দিলে হবে প্রদত্ত বার্তা। ভালোভাবে মনে রাখো। এইবার আমাদের এইখানে লক্ষ্য করো, উদাহরণ 1, দেনার ক্ষেত্রে ছাড় পাওয়া যায়। ঠিক আছে, দেখো একটু লক্ষ্য করো, এই জাবেদাটা লক্ষ্য করো। 10,000 টাকা দেনার নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। 10,000 টাকা কিন্তু পাওনাদার পাইতো, কিন্তু তারে দিছে কিন্তু 9,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা দেনার নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হইলো। তাহলে এখানে আমাদের আমাদের এখানে এখানে কিন্তু পাওনাদার হিসাবটা দেনা পাওনা, এই দেনা পাওনা কখন আসে? দেনা পাওনা কিন্তু বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসে। ঠিক আছে, দেনা পাওনা বাকিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আসে। দেনার ক্ষেত্রে পাওনাদার আসবে, আর পাওনার ক্ষেত্রে দেনাদার আসবে, একটু মনে রাখো। তাহলে এখানে পাওনাদার হিসাবটা সমপরিমাণ পুরো টাকা 10,000 টাকা করা হয়েছে। ঠিক আছে, এখানে 10,000 টাকার 9,000 টাকা দিছে, মানে এখানে কিন্তু ছাড় দিছে। লক্ষ্য করতেছো, 10,000 টাকা 9,000 টাকা দেওয়া হয়েছে, 1,000 টাকা ছাড় দিছে। 1,000 টাকা ছাড় দিছে, ছাড় দিলে কি আসবে? প্রাপ্ত বার্তা। তাহলে প্রাপ্ত বার্তা কয় টাকা ছাড় দিছে? দেখো, 10,000 টাকার 9,000 টাকা, তাহলে 1,000 টাকা ছাড় দিছে না? এই 1,000 টাকা কিন্তু প্রাপ্ত বার্তা। 1,000 টাকা আমাদের প্রাপ্ত বার্তা, এই 1,000 টাকা প্রাপ্ত বার্তা। আর প্রাপ্ত বার্তা, প্রাপ্ত আয়, ঠিক আছে, বা প্রাপ্ত, এই জিনিসটা কিন্তু সবসময় ক্রেডিট। তাহলে প্রাপ্ত বার্তা 1,000 টাকা ক্রেডিট, তাহলে বাকি 9,000 টাকা ওইটা নগদে পাওয়া গেছে। এই যে দেখো নগদে, এই যে 9,000 টাকা তো নিষ্পত্তি হয়ে গেছে, মানে ওটা নগদেই ধরে নিতে হবে। তাহলে নগদান হিসাবটাও ক্রেডিট হবে। আর এই সমপরিমাণ টাকা দেনার সাথে পাওনাদার যুক্ত, পাওনাদার হিসাব হবে ডেবিট। আবার ছাড় দিলে, ছাড় পেলে কিন্তু প্রাপ্ত বার্তা, ছাড় পেলে প্রাপ্ত বার্তা, আর ছাড় দিলে কিন্তু প্রদত্ত বার্তা। ছাড় দিলে, এবার ছাড় দেওয়ার একটা উদাহরণ আমি দেখাই। ছাড় দিলে প্রদত্ত বার্তা, তাহলে ছাড় দিচ্ছে এরকম একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। এইবার দেখো, এখানে ছাড় দিচ্ছে। পাওনার ক্ষেত্রে দেখো দেনাদার আসবে, পাওনার ক্ষেত্রে দেনাদার আসবে, আর দেনার ক্ষেত্রে পাওনাদার আসবে। পাওনার ক্ষেত্রে দেনাদার আসবে, দেনার ক্ষেত্রে পাওনাদার আসবে, উল্টা। তাহলে এইবার এখানে দেখো, এইবার কিন্তু দেখো দেনাদার হতে 7,000 টাকা, পাওনার নিষ্পত্তিতে 6,500 টাকা পাওয়া গেছে। ঠিক আছে, এইবার কিন্তু ছাড় পাওয়া গেছে। তাহলে নগদ কয় টাকা পাওয়া গেছে? দেখো নগদ, তাহলে এইবার আমাদের প্রদত্ত বার্তা হবে, কিন্তু এইবার আমাদের হবে প্রদত্ত বার্তা। একই জিনিস দেখো, আমি আবার বলতেছি, ছাড় দিলে প্রদত্ত বার্তা, ছাড় দিলে প্রদত্ত বার্তা, আর ছাড় পেলে প্রাপ্ত বার্তা। এবার দেখো ছাড় দিচ্ছে, এবার দেখো ছাড় আমাদের দিচ্ছে। দেনাদার 7,000 টাকার পাওনা নিষ্পত্তিতে 6,000 টাকা পাওয়া গেছে, মানে ছাড় দিছে, ছাড় দিছে 500 টাকার। তাহলে কত টাকা ছাড় দিছে? 500 টাকার। এখন ছাড় দিলে প্রদত্ত বার্তা, ছাড় দিলে প্রদত্ত বার্তা, এই যে দেখো প্রদত্ত বার্তা বা ছাড় দিছে 500 টাকা। ঠিক আছে, ছাড় দিছে 500 টাকা। আর নগদ, তাহলে নগদ কয় টাকার নিষ্পত্তি হয়ে গেছে? 6,500 টাকা। তাহলে নগদান হিসাব কিন্তু তোমার এইবার
নগদান হিসাব 6,500 টাকা, আর যেহেতু স্যার দিছে তাহলে প্রদত্ত বারটা হবে 500 টাকা। আর পাওনার সাথে সম্পর্ক কিন্তু দেনাদার, পাওনার সাথে সম্পর্ক যুক্ত দেনাদার, তাহলে দেনাদার হিসাবে 6,500 এই সমপরিমাণ টাকাটা এক করে কিন্তু হবে 7,000 টাকা। ঠিক আছে, তাহলে এই যে 7,000 টাকা এখানে দেখো, এই যে ক্রয় সংক্রান্ত জাবেদা টাইপ 1। এবার আমি যদি পারি শক টেনেই করাবো। ক্রয় সংক্রান্ত জাবেদা চলে আসছি, দেখো ঠিক আছে, ক্রয় সংক্রান্ত জাবেদা চলে আসছি, 10টা জাবেদা রাখছি, ক্রয় সংক্রান্ত 10টা জাবেদা রাখছি। টাইপ এখানে দেখো কয়েকটা টাইপের জাবেদা রাখছি, এইগুলো আমি করাবো। দেখো এই যে টাইপ 2 রাখছি বিক্রয় সংক্রান্ত, এগুলো সবই সহজ, আমি তোমাদের ধরবো, এগুলো তোমরা পারবা না। ব্যাংক সংক্রান্ত জাবেদা দেখো, তারপরে এখানে কঠিন ধোঁয়াশা জাতীয় জাবেদাগুলোও রাখছি, ঠিক আছে, সেটা টাইপ 4-এ রাখছি। ঠিক আছে, তারপরে আমি কিছু অংশ নিয়ে নিয়ে এমসিকিউ করাবো। আর অঙ্ক তো তারপরে আমি আরো বিস্তারিত যে ওই যে ডেবিট নোট, ক্রেডিট নোট, ক্রয় ফেরত, বিক্রয় ফেরতের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোও করাবো। ক্লাসটা এখনো কিন্তু অনেক বড় হবে। ঠিক আছে, আমরা এইবার তাহলে দেখো ক্রয় সংক্রান্ত জাবেদা, দেখো ক্রয় সংক্রান্ত এখানে আমি 10টা জাবেদা রাখছি, শুরু করে দিছি। জিরো আর ইনফিনিটি আমি আরো 30 মিনিট পরে আমি বলতেছি, জিরো আর ইনফিনিটি। ঠিক আছে, জিরো আর ইনফিনিটি কিছুই না, আমি আরো অনেক উদ্ভট কিছু কথা বলবো, তোমরা টাস্কি লেগে যাবে, এমন কিছু কথা বলবো তোমরা শোনোনি। আর আমার বাসায় বললাম 5,500 বই, আমি প্রায় 7,000-এর মতো বই পড়ে ফেলছি, প্রচুর বই পড়ছি। বাংলাদেশে যদি সেরা পাঠক ধরা হয় কে সব থেকে বই পড়ছে, সেরা কয়েকজনের ভিতর আমার নাম আসবে। আমি প্রচুর বই পড়ছি আর প্রচুর বই পড়ি। ঠিক আছে, প্রচুর বই পড়ি। কোন বই তোমাদের পড়া উচিত আর কোন বই পড়লে তোমাদের এই লাইফটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা, আমি এই বিষয়ে তোমাদের টিপস দেবো সময় মতো। আচ্ছা, তাহলে দেখো ক্রয় সংক্রান্ত আমি 10টা জাবেদা রাখছি, এর ভিতর থেকেই আসবে ইনশাল্লাহ, এর ভিতর থেকে আসবে। দেখো এখানে প্রথমটা আমি রাখছি, পণ্য ক্রয় করা হলো সোজা। ঠিক আছে, পণ্য ক্রয় করা হলো। ঠিক আছে, তাহলে আমি প্রথমটা দিয়ে শুরু করি। পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তোমরা তো এই যে এখানে জানো যে এই যে ঘর টানতে হয়, তাই না, এই যে ঘর টানতে হয়, এই যে এরকম ঘর টানতে হয় না, এই ঘর তো তোমরা টানতে পারো, এই যে এরকম ঘর টানতে হয়, এই যে তারিখ, এই যে হিসাবের নাম, তারপরে এই যে খতিয়ান পৃষ্ঠা, এই যে সমপরিমাণ ডেবিট টাকা ক্রেডিট টাকা, তাই না, এই যে এই ঘর তো তোমরা জানো, তারিখ তাং, এই যে হিসাবের নাম, হিসাবের নাম, তারপরে এই যে খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, তারপরে এই যে ডেবিট টাকা সমপরিমাণ ক্রেডিট টাকা, তাই না, সমপরিমাণ ক্রেডিট টাকা, ডেবিট টাকা সমপরিমাণ ক্রেডিট টাকা। তাহলে এই যে তারিখ, তো এখানে আমি যে তারিখ দেবো ওখানে 2025 বা এরকম তারিখ দেওয়া নাই, তোমাদের ওরকম তারিখ দিয়ে নিবা 2025, তোমাদের এলসিতে এরকম 2025 থাকবে। যদি ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয় তাহলে ফেব্রুয়ারি দিয়ে লেনদেনগুলো থাকবে, যদি মার্চে পরীক্ষা হয় মার্চের দিয়ে লেনদেনগুলো থাকবে। ঠিক আছে, তাহলে তাহলে এইভাবে লিখে নিই, ওই যে মার্চ 1 তারিখ মনে করো, মার্চে 1, তাহলে ওই যে হিসাব ডেবিট আর ক্রেডিট লিখতে হয়। তাহলে প্রথমটা আমাদের ছিল কি প্রথমটা ছিল ওই যে আমাদের প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। ঠিক আছে, পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, তাহলে এখানে কিন্তু এটা সোজা যাবে, তা একেবারেই সোজা। তাহলে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, এখানে এটা কিন্তু বাকিতে উল্লেখ না থাকলে ধরে নিতে হবে নগদে আছে। ঠিক আছে, বাকিতে যদি কথাটা উল্লেখ না থাকে তাহলে ধরে নিতে হবে নগদে হয়েছে, আর নগদে কথাটা অদৃশ্য অবস্থায় আছে। আর পণ্য বলে কোনো হিসাব হয় না, তাহলে ক্রয় করলে কি হয়, ব্যয় হয়। আর নগদে মানে পণ্য ক্রয় করছো 20,000 টাকা, তাহলে ক্রয় করলে ব্যয় হয়, তাহলে ক্রয় হিসাব ডেবিট হয়, সোজা কথা। আর ক্রয় করতে তো নগদ টাকা চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট হবে, সোজা কথা এটা, তাই না। তাহলে তোমাদের এই যেভাবে লিখতে হয় না, এই যে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডট ডট এই যে ডেবিট, তাই না। আর তারপর নগদান হিসাব একটু সরাই লিখতে হয়, নগদান হিসাব, নগদান হিসাব ডট ডট ক্রেডিট, সমপরিমাণ টাকা, খতিয়ানের ঘরে তো কিছু লিখতে হয় না, এই যে 20,000 টাকা, আবার এই যে এখানেও লিখলাম 20,000 টাকা, তাই না। এই যে এইভাবে লিখে যেতে হয়। এবার একটা শেষ হয়ে গেলে এই যে এইভাবে সুন্দর করে দাগ দিবা, তাই না, একটা শেষ হয়ে গেলে দাগ দিবা, তারপরে আবার মার্চ মনে করো 2, এইভাবে তো লিখে যাইতে হয়, তাই না। এভাবে লিখে যেতে হয়। শেষে কি লিখতে হয়, শেষে যতগুলো এই যে মনে করো যে হয়, যতগুলো জাবেদা হয় শেষে সবগুলো, এটা তো জানো তোমরা, তাই না। এই যে শেষ করে টোটাল যোগ করতে হয়, টোটাল মনে করো 40,000 হলো, 40,000 লিখে এখানে জের টানতে হয়, 40,000 লিখে জের টানতে হয়, তাই না। এই যে 40,000 লিখে হিসাব শেষ করে জের টানতে হয়, এইভাবে তো আমরা জাবেদা করি, এটা মনে হয় তোমরা জানো। আমি ওখানে যে কয়টা আছে আমি সবগুলোই তোমাদের বলে দিছি, ঠিক আছে। আর এটা এই যে দেখো আমি এখানে লিখে রাখছি, ব্যক্তিবাচক হিসাবে যিনি গ্রহণ করেন ডেবিট, আর যিনি প্রদান করেন ক্রেডিট। গ্রহণ করলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট। আর সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, যা চলে যায় ক্রেডিট। আর আয় বা ব্যয়বাচক হিসাব, আয় বা ব্যয়বাচক হিসাবের আরেকটা নাম আছে নামিক হিসাব, আয় বা ব্যয়বাচক হিসাবের আরেকটা নাম আছে নামিক হিসাব। ব্যয় বা ক্ষতি ডেবিট, আয় বা লাভ ক্রেডিট। তাহলে এই অনুযায়ী কিন্তু আমরা দেখো, এই শখটা আমি মুছে দিলাম, এই অনুযায়ী দেখো আমি প্রত্যেকটা জাবেদা নিয়ে কিন্তু আলোচনা করতেছি, ঠিক আছে। এইখানে তাহলে পণ্য ক্রয় করা হলো,
পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। শখ টেনে মনে হয় তোমরা পারবা, শখ টেনে কি করার দরকার আছে? যদি শখ টেনে করার দরকার না হয় আমি এখান থেকে প্রত্যেকটা বোঝাই দিচ্ছি, ঠিক আছে? এই যে এই ক্রয় সংক্রান্ত যে কয়টা জাবেদা আছে আমি বুঝাই দিচ্ছি। টাইপ 1 ক্রয় সংক্রান্ত জাবেদা আমি বুঝাই দিচ্ছি, শখ টেনে তো মনে হয় করার দরকার নাই। সবগুলার অ্যান্সার দিছি অনেক আগেই, সোজা রাফি, এগুলো তো সোজা, তাই না? জি স্যার পারি। দেখি তোমাদের আমি একটা প্রশ্ন করি, দেখি কে আগে পারো, দেখি বলো। এখান থেকে আমি কোনটা বলবো? আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো 9,000 টাকা। 7 নম্বর আমারে বলো, 7 বলো দেখি, 7 আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো, দেখি কেমন পারো। 7 নম্বর আমারে বলো, 7 নম্বর আমারে বলো দেখি, আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো, এইটা বলো। আসবাবপত্র বাকিতে ক্রয় করা হলো, এটা বলো দেখি। নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, এটা তো আমরা বলে দিছি, এটা হয়ে গেছে। রহিমের কাছ থেকে নগদে, কারণ নাম উল্লেখ থাকলে সেটা বাকিতে ধরতে হয়, কিন্তু তারপরে যদি নগদ কথাটা থাকে তাহলে বুঝতে হবে সেটা নগদই। তাহলে এইটা কিন্তু একই। তাহলে রহিমের কাছ থেকে নগদে 10,000 টাকার পণ্য ক্রয় করা হলো, এটা কি হবে? এটা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব, ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। নগদে কথাটা থাকলে চোখ বন্ধ করে নগদান হিসাব আসবে, নগদে কথাটা থাকলে চোখ বন্ধ করে নগদান হিসাব আসবে, ঠিক আছে? এটা কিন্তু 2 নম্বর, এটা 2 নম্বর, ঠিক আছে? 2 নম্বর গেল, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 2 নম্বর হয়ে গেল। করিমের কাছ থেকে ক্রয় করা হলো, করিমের কাছ থেকে ক্রয় করা হলো, নগদে কথা উল্লেখ নাই, নগদে কথা উল্লেখ নাই, আর ব্যক্তির নাম উল্লেখ আছে, তাহলে বুঝে নিতে হবে বাকিতে, তাহলে বুঝতে হবে বাকিতে। তাহলে 3 নম্বরটা কি হবে? 3 নম্বরটা হবে ক্রয় হিসাব, ক্রয় হিসাব টু কার কাছ থেকে ক্রয় করা হয়েছে? এখানে এই বাকিতে ক্রয় করা হয়েছে করিমের কাছ থেকে, তাহলে করিম হলো পাওনাদার, ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। শখ টেনে তো করার আমি কিছু দেখি না, শখে বসাবা খালি ডেবিট আর ক্রেডিট আর টাকা বসাবো, হয়ে গেল। ক্রয় হিসাব টু করিম হিসাব, ক্রয় হিসাব টু করিম হিসাব, সোজা ক্রয় হিসাব টু করিম হিসাব, এখানে আর দেরি করবো না, ক্রয় হিসাব টু করিম হিসাব ক্রেডিট, ঠিক আছে? 3 নম্বর গেল। 4 নম্বর দেখো, বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় কার সাথে জড়িত থাকে? পাওনাদারের সাথে। বাকিতে ক্রয় কার সাথে জড়িত? পাওনাদারের সাথে। বাকিতে বিক্রয় কার সাথে জড়িত থাকে? দেনাদারের সাথে। বাকিতে ক্রয় 6,000 টাকা, 4 নম্বর গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বাকিতে ক্রয় 6,000 টাকা, তাহলে ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব, ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব, ক্রয় হিসাব টু পাওনাদার হিসাব, ক্রয় হিসাব, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে? পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। 2 গেল, 3 গেল, 4 গেল, ঠিক আছে? এবার আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র ক্রয় করা হলো, ঠিক আছে? একটু মুছে দিই, আমাদের 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5। আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র স্থায়ী সম্পদ, আসবাবপত্র ক্রয় করা হলে, স্থায়ী সম্পদ ক্রয় করা হলে এই যে ক্রয় হিসাবটা আসে না, ক্রয় হিসাবটা আসে না, ক্রয় বিক্রয় হিসাব আসে না। সম্পদ যখন ক্রয় করা হয় তখন ক্রয় বিক্রয় হিসাবটা হিসাবের বইতে নথিভুক্ত হয় না, ভালোভাবে মনে রাখো। সম্পদ যখন ক্রয় বিক্রয় করা হয় তখন ক্রয় বিক্রয় হিসাবটা আসে না, তাহলে আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র আসছে আর নগদ টাকা চলে গেছে। আসবাবপত্র ক্রয় করা হলো, আসবাবপত্র নগদেই ক্রয় করা হয়েছে, এরকম বুঝতে হবে যদি বাকিতে উল্লেখ না থাকে। যেমন আসবাবপত্র 7 নম্বর লক্ষ্য করো, আসবাবপত্র বাকিতে, এটা বাকিতে, কিন্তু এখানে কি কোনো বাকিতে আছে? শুধু আছে আসবাবপত্র ক্রয় করা হলো, তাহলে মানে এটা বুঝে নিও নগদে। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট, 5 নম্বর আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট। আমি খতিয়ান কালকে সফটওয়্যারে করাবো, আগে জাবেদাটা ডেবিট ক্রেডিট করে নাও, ক্লিয়ার করে নাও। আসবাবপত্র হিসাব ডেবিট, সোজা জিনিস। আর নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে তো একটু কারণ লিখতে হয়, তাই না? একটু কারণ লিখতে হয়। কারণে কি লিখতে হয়? কারণে লিখতে হয় যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আমি তো কারণের কথা একটাও বললাম না, কারণ তো সোজা, এখানে যা লেখা থাকবে যেহেতু দিয়ে তাই লিখে দিলে হয়ে গেল। যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, যেহেতু নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তাই না? জগতে আসবাবপত্র ক্রয় করা হলো, এই তো কারণ তো এই লিখতে হয়, আসবাবপত্র ক্রয় করা হলো, ক্রয় করা হলো, তাই না? এই লিখতে হয়। আচ্ছা 5 নম্বর গেল, এবার 6 নম্বরে আসো। 6 নম্বর, আসবাবপত্র শান্তর কাছ থেকে ক্রয় করা হলো। শান্ত আমার ভাইয়ের নাম, শান্ত আমার ভাইয়ের নাম, আর শুভ শান্ত, ঠিক আছে? আমরা 2 ভাই, আরেক ভাই আছে প্রান্ত। আসবাবপত্র শান্তর কাছ থেকে ক্রয় করা হলো, নাম উল্লেখ আছে না? নাম উল্লেখ থাকলে বুঝতে হবে বাকিতে, নাম উল্লেখ থাকলে বুঝতে হবে বাকিতে। তাহলে এইবার কিন্তু লিখতে হবে আসবাবপত্র হিসাব ডেবিট আর শান্ত হিসাব ক্রেডিট, ঠিক আছে? কার কাছ থেকে ক্রয় করা হয়েছে? বাকিতে শান্তর কাছ থেকে, তাহলে শান্ত কিন্তু পাওনাদার, ঠিক আছে? শান্ত হলো পাওনাদার। আর আসবাবপত্র মানে সম্পত্তি ক্রয় বিক্রয় করা হলে ক্রয় হিসাব বিক্রয় হিসাব আসে না, তাহলে এখানে আসবাবপত্র হিসাব কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট,
আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট হবে, আসবাবপত্র হিসাব ডেবিট, ঠিক আছে, ডেবিট। আর শান্ত হিসাব, কারণ লেখবা কি বলতো, কারণ লেখবা যেহেতু শান্তর কাছ থেকে বাকিতে আসবাবপত্র ক্রয়, শান্ত হিসাব ক্রেডিট, ঠিক আছে, শান্ত হিসাব, শান্ত হিসাব ডট ডট ক্রেডিট, ঠিক আছে, যেহেতু শান্তর কাছ থেকে বাকিতে আসবাবপত্র ক্রয়। আচ্ছা, এবার আসবাবপত্র বাকিতে ক্রয়, আসবাবপত্র বাকিতে ক্রয়, কারণ নাম উল্লেখ আছে নাই, বাকিতে, বাকিতে ক্রয়, বাকিতে ক্রয় থাকলে কে আসে, পাওনাদার আসে, বাকিতে ক্রয় থাকলে পাওনাদার আসে। আর এখানে ক্রয় হিসাবটা কেন আসবে না, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ক্রয় হিসাব আসে না, তাহলে আসবাবপত্র বাকিতে ক্রয়। 7 নম্বর, এই যে লোড়া আক্তার সুমাইয়া পারছিলা, গুড, আরো কয়েকজন পারছিলা, সে গুড, ঠিক আছে, ঠিক আছে, যারা পারছিল তারা গুড। তাহলে আসবাবপত্র বাকিতে ক্রয়, এটা হবে আসবাবপত্র হিসাব টু পাওনাদার হিসাব, আসবাবপত্র হিসাব টু পাওনাদার হিসাব, ঠিক আছে। তাহলে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র লিখিনি, ঠিক আছে, আসবাবপত্র হিসাব ডেবিট, ঠিক আছে, আসবাবপত্র হিসাব ডেবিট। আর পাওনাদার হিসাব যেহেতু বাকিতে, কারণ নাম উল্লেখ নাই, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব, ঠিক আছে, পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে, পাওনাদার হিসাব ক্রেডিট, ঠিক আছে। এটা কার হয়েছিল, আসবাবপত্র হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। 7 নম্বরও কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এইবার আসো আমাদের 8 আর 9, ঠিক আছে, 8 নম্বরে আসো, ক্রয় ফেরত 2000 টাকা। ক্রয় সবসময় ডেবিট, অধিকাংশ ক্ষেত্রে। যদি ব্যক্তিগত প্রয়োজন হয়ে যায়, আগুনের কারণে বা ক্ষতির কারণে যদি পণ্য কমে যায়, তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হয়, তাছাড়া বাকি ক্ষেত্রে ক্রয় হিসাব ডেবিট হয়। আর ক্রয় হিসাব ডেবিট হয়, আর ক্রয়কৃত পণ্য ফেরত আসলে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হয়। উল্টা, ক্রয় ডেবিট আর ক্রয় ফেরত হিসাব হয় হলো ক্রেডিট। তাহলে এখানে ক্রয় ফেরত 2000 টাকা, এখন এখানে কিন্তু বাকিতেই, কারণ কোনো নগদ টগদ উল্লেখ নাই, তাই না, তাহলে বাকিতে। 8 নম্বরটা কি হবে দেখি, আমারে বলো, 8 নম্বর কে কে পারবা, 8 নম্বর কে কে পারবা, 8 নম্বর বলো দেখি। ক্রয় ফেরত, ঠিক আছে, ক্রয় ফেরত 2000 টাকা, 8 নম্বর দেখি কে কে পারবা বলো। 8 নম্বর দেখো, তাহলে 8 নম্বর বাকিতে ক্রয় কার সাথে জড়িত, পাওনাদারের সাথে জড়িত, তাই না। তাহলে এখানে ক্রয় ফেরত কিন্তু ক্রেডিট হবে, ক্রয় যদি ডেবিট হয় ক্রয় ফেরত হয় ক্রেডিট। তাহলে 8 নম্বর, 8 নম্বরটা হলো কিন্তু আমাদের, আমি বোঝানোর জন্য খালি এইভাবে লিখতেছি, ঠিক আছে, পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব, সব টাইমে করার দরকার হলে আমি করাবো, ঠিক আছে, পাওনাদার হিসাব ডট ডট ডেবিট, সোজা জিনিস, এই জন্য আমি সময় নষ্ট করতেছি না। আর ক্রয় ফেরত হিসাব, ঠিক আছে, ক্রয় ফেরত হিসাব, ঠিক আছে, ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, ঠিক আছে, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। 8 নম্বর গেল, যেহেতু বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত এসেছে, ঠিক আছে, যেহেতু বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত এসেছে। 9 নম্বরটা দেখো, মণিহারি দ্রব্যাদি ক্রয়, মণিহারি দ্রব্যাদি, এই মণিহারি দ্রব্যাদি অনেকটা আসবাবপত্রের মতোই ধরা হবে, মণিহারি দ্রব্যটা অনেকটা আসবাবপত্রের মতোই ধরা হবে, এইখানেও ক্রয় হিসাবটা আসবে না, ঠিক আছে, অনেকটা আসবাবপত্রের মতোই। আর সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, তাহলে মণিহারি দ্রব্য কিন্তু আসছে, তাহলে মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট, ঠিক আছে, মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট, মণিহারি হিসাব ডেবিট, ঠিক আছে, মণিহারি হিসাব ডেবিট। আর নগদ টাকা দিয়ে যেহেতু তুমি ক্রয় করছো, এখানে নগদান হিসাব ক্রেডিট, বাকিতে তো উল্লেখ নাই যে বাকিতে মণিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে, নগদান হিসাব ডট ডট ক্রেডিট, যেহেতু নগদ মূল্যে মণিহারি দ্রব্যাদি ক্রয় করা হলো বা নগদে মণিহারি দ্রব্য ক্রয় করা হয়েছে। 10 নম্বরটা দেখো, এই সবগুলো ক্রয় করা সম্পর্কিত। তাহলে থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয়, থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয়, মানে থিয়েটারই ধরো ওই ব্যবসা প্রতিষ্ঠান, থিয়েটার মানে সিনেমা হল, থিয়েটার মানে সিনেমা হল, ওই সিনেমা হলই ব্যবসা প্রতিষ্ঠান, ওই ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ার টেবিল তো আসবাবপত্র, চেয়ার টেবিল হলো ওই ব্যবসা প্রতিষ্ঠানের আসবাবপত্র, তাহলে আসবাবপত্র হিসাব হবে ক্রেডিট। এইখানেও কিন্তু ক্রয় হিসাবটা আসবে না, কারণ স্থায়ী সম্পদ, থিয়েটারের চেয়ার টেবিল স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ যখন ক্রয় বিক্রয় করা হয় তখন ক্রয় হিসাব বিক্রয় হিসাব আসে না। তাহলে থিয়েটারের জন্য চেয়ার টেবিল ক্রয় করা হলো, থিয়েটারের জন্য চেয়ার টেবিল হলো আসবাবপত্র, তাহলে এখানে 10 নম্বর হবে, আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, আসবাবপত্র হিসাব ডেবিট, ঠিক আছে, আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডট ডট ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু নগদ মূল্যে থিয়েটারের জন্য চেয়ার টেবিল এই আসবাবপত্রগুলো ক্রয় করা হলো, যেহেতু দিয়ে লেখা দিয়ে শেষ করে দিতে পারো। আচ্ছা, টাইপ এবার দেখো আমাদের ব্যাংক সংক্রান্ত, ঠিক আছে, এইটা একটু আমি আলোচনা করে দিই, ঠিক আছে, ব্যাংক সংক্রান্ত টাইপগুলো একটু আলোচনা করে দিই। টাইপ 3-এ দেখো ব্যাংক সংক্রান্ত, এইটার সবগুলো কেউ পারবা, টাইপ 3টা একটু দেখো, ব্যাংক সংক্রান্তটা একটু দেখো, টাইপ 3-এর ব্যাংক সংক্রান্ত। আচ্ছা দেখো, ব্যাংক সংক্রান্ত
ওটা দিয়ে যদি পারি আজকে শেষ করে দিই, ঠিক আছে। টাইপ 3 এই ব্যাংক সংক্রান্ত শেষ করে দিই। আর কালকে ওই যে আরো ধোঁয়াশা জাতীয় যে কঠিনগুলো থাকবে, যেমন অনাদায় পাওনা সঞ্চিতি, কুঋণ সঞ্চিতি, যে কঠিনগুলো আনকমন থাকবে, টাইপ 4-এ আমি সেটা রাখবো, ঠিক আছে। টাইপ 4-এ সেটা রাখছি। আর আমি এরপর কিন্তু এমসিকিউ গুলো সমাধান করে দেবো। টাইপ আকারে যত এমসিকিউ আছে এই অধ্যায়ের সবগুলো কিন্তু আমি রাখছি। দেখো তোমাদের আমি দেখাই দিই, টাইপ আকারের সবগুলো কিন্তু এমসিকিউ আমরা কালকে সকাল সকাল সব শেষ করে দেবো, ঠিক আছে। শুভা গল্প আবার চলে আসতেছে কেন, এই যে দেখো, এই যে এখানে এই অংশ পর্যন্ত টাইপ 1 রাখছি। এই যে টাইপ 1-এর এমসিকিউ গুলো কালকে কিন্তু তোমরা আমারে বলে দিবা, ঠিক আছে। টাইপ ঠিক আছে, এইগুলো কালকে বলে দিবা, ঠিক আছে। আমরা এই যে ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো নিয়ে একটু আলোচনা করি, ঠিক আছে। আমি ঝটপট আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে, ব্যাংক সংক্রান্ত জাবেদাগুলো। আচ্ছা, 1 নম্বরটা লক্ষ্য করো, ব্যাংকে জমা দেওয়া হলো, ঠিক আছে। ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক একটা ব্যক্তিবাচক প্রতিষ্ঠান, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক গ্রহণ করছে, তাহলে ব্যাংক গ্রহণ করলে ব্যাংক হিসাব ডেবিট। আর ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কিন্তু নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গেছে, তাই না, সম্পত্তিবাচক হিসেবে যা চলে যায় ক্রেডিট। তাহলে 1 নম্বর হবে সোজা, 1 নম্বর হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট, ঠিক আছে, ব্যাংক হিসাব ডেবিট। আর নগদ অর্থ চলে গেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, কোথায় গেছে, ব্যাংকে গেছে, তাহলে নগদ অর্থ চলে গেলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, তোমরা আমার একটু মনে রাখো, ঠিক আছে। এবার ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ঠিক আছে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এইখানে কিন্তু আমরা এই যে উত্তোলনের এটা আমরা কিন্তু পড়ে আসছি। ব্যাংক থেকে উত্তোলন করা হলো, এটা কে পারবা? তাহলে ব্যাংক ব্যালেন্স কিন্তু, ব্যাংক থেকে উত্তোলন যদি করা হয় তাহলে ব্যাংক ব্যালেন্স কিন্তু কমে গেছে, তাই না, ব্যাংকের ব্যালেন্স কমে গেছে, আর নগদ টাকা কিন্তু তোমার কাছে চলে আসছে। তাহলে ব্যাংক ব্যালেন্স কমে গেলে তাহলে ব্যাংকে তোমার যে সম্পদ ছিল সেই সম্পদ কমে গেছে, তাই না। ব্যাংকে যে টাকাটা ছিল, ব্যাংক থেকে তুমি উত্তোলন করছো, তার মানে নগদ সম্পদ কমে গেছে। তার মানে এইখানে কিন্তু ব্যাংক থেকে উত্তোলন করা হলে, তার মানে 2 নম্বরে নগদ টাকাটা তোমার ব্যবসায় আসছে, ব্যাংক থেকে উত্তোলন করার পর নগদ টাকা তোমার ব্যবসায় আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট, ঠিক আছে, নগদান হিসাব ডেবিট। আর এখানে ব্যাংক থেকে সম্পদ, মানে ব্যাংকের সম্পদ কমে গেছে, তাহলে ব্যাংকের সম্পদ কমে গেলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট, ঠিক আছে, ব্যাংক হিসাব হলো ক্রেডিট, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এইবার দেখো ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আমি এই উত্তোলনের এইখানে বেসিক আলোচনা করছিলাম, একটু কষ্ট করে, রেকর্ড ক্লাস তো থাকবে, একটু আগে দেখে নিও উত্তোলন হিসাব কখন আসে, ঠিক আছে। 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 মালিক কর্তৃক ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটায় দেখো, ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে, ঠিক আছে, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাবটা আসে। ওই যে উত্তোলনটা আমি যখন বুঝাইছিলাম, একটু মনে রাখো, ব্যবসার প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে কিন্তু নগদান হিসাব আসে, আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব আসে। আর ব্যবসার প্রয়োজনে যদি উত্তোলন করে তাহলে কিন্তু নগদান হিসাব আসে। তাহলে 3 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছে, তাই না, পণ্য উত্তোলন করছে, তাহলে উত্তোলন হিসাব আসবে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট টু নগদান, উত্তোলন হিসাব ডেবিট আগে লিখি, উত্তোলন হিসাব ডেবিট, ঠিক আছে, উত্তোলন হিসাব ডেবিট। ব্যক্তিগত প্রয়োজনে যখন পণ্য উত্তোলন করবে তখন কিন্তু উত্তোলন হিসাবটা তখন কিন্তু উত্তোলন হিসাব আসবে। ভুল হলে, এটা ভুল হয়েছে, 3 নম্বরটা আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, উত্তোলন হিসাব ডেবিট হবে, ঠিক আছে, এটা আমি মুছে দিই। 3 নম্বর আর 4 নম্বরটা আরেকটু ভালোভাবে বোঝো, 3 আর 4, যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করবে, ঠিক আছে, যখন মালিক ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করবে তখন কিন্তু উত্তোলন হিসাবটা আসবে। আর যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করছে, তাহলে নগদ অর্থ তো চলে গেছে, তাহলে নগদান হিসাব হবে কিন্তু ক্রেডিট, আর উত্তোলন হিসাব হবে ডেবিট। তাহলে এখানে 3 নম্বর, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলে উত্তোলন হিসাবটা আসে, উত্তোলন হিসাব ডেবিট, উত্তোলন 3 নম্বর, ঠিক আছে, 3 নম্বর হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ঠিক আছে, তাহলে আর নগদান হিসাব ক্রেডিট। 4 নম্বরটা লক্ষ্য করো, 4 নম্বরটা, 3 নম্বরটা উত্তোলন হিসাব আর নগদান হিসাব, এবার 4 নম্বরটা লক্ষ্য করো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যবসার প্রয়োজনে, এটা কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে না, ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে কিন্তু উত্তোলন হিসাবটা আসে না, নগদান হিসাব আসে।
ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, তাহলে এটা কি হবে? 4 নম্বরটা দেখো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে কিন্তু উত্তোলন হিসাব আসে না, তাহলে এবার কিন্তু নগদান হিসাব আসবে। নগদান হিসাব, আগেরটাও নগদান হিসাব ছিল, নগদান হিসাব ডেবিট। আর কে তোমাকে টাকাটা দিছে? ব্যাংক দিছে, ঠিক আছে, তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক প্রদান করছে, ঠিক আছে, ব্যাংক প্রদান করছে, ব্যক্তিবাচক হিসাবে যে প্রদান করে সে ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক প্রদান করছে এই কারণে কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যবসার প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে, ব্যবসার প্রয়োজনে উত্তোলন করলে উত্তোলন হিসাব আসে না, তাহলে নগদ টাকা তোমার ব্যবসায় আসছে, তাহলে সম্পত্তিবাচক হিসাবে যা আসে ডেবিট, এই কারণে নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা কে প্রদান করছে? ব্যাংক প্রদান করছে। ব্যাংক যদি ব্যক্তি ধরো ব্যক্তিবাচক হিসাব, যেহেতু ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাহলে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে যে প্রদান করে সে ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, এবার 5 নম্বর দেখো, ভাড়া বাবদ চেক প্রদান। চেক কে প্রদান করে? চেক সবসময় ব্যাংক প্রদান করে। চেক কে প্রদান করে? চেক সবসময় ব্যাংক প্রদান করে, তাহলে 5 নম্বর কি হবে? ভাড়া হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট টু ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে 5 নম্বরটা আমাদের দেখো, 5 হলো ভাড়া। ভাড়া দিলে তো ব্যয় বা খরচ হয়, তাই না? ব্যয় বা সকল ব্যয় বা খরচ কি? ডেবিট, তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, ঠিক আছে, ভাড়া হিসাব ডেবিট। আর এখানে কে চেকটা কে প্রদান করে? চেকের মূল হোতা কিন্তু ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। 5 নম্বরও কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে। এবার 6 নম্বরে আসো, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান, ঠিক আছে, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান। তাহলে বিজ্ঞাপন করলে কিন্তু ব্যয় হবে, বিজ্ঞাপন করলে, বিজ্ঞাপন দিলে ব্যয় হবে, তাহলে এটাও কিন্তু সহজ, একই কোয়ালিটি 6, ঠিক আছে। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট। আর চেক প্রদান করছে, বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, একই কিন্তু, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে, একই রকম, যেহেতু বিজ্ঞাপন বাবদ চেক প্রদান করা হলো। 7 নম্বর দেখো, চেকের মাধ্যমে বেতন প্রদান করা হলো, একই রকম। 7 নম্বরে একই রকম, বেতন হলো ব্যয় বা খরচ, বেতন প্রদান করলে ব্যয় বা খরচ হয়, তাহলে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব, বেতন হিসাব ডেবিট, ঠিক আছে, বেতন হিসাব ডেবিট। আর চেকের মাধ্যমে যেহেতু, তাহলে চেকটা কে প্রদান করে? ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ডট ডট ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 7 নম্বর হয়ে গেল। দেখো, ব্যাংকের থেকে সুদ পাওয়া গেল। 8 নম্বর দেখো, 8, ব্যাংক থেকে সুদ পাওয়া গেল। 8 নম্বর দেখো, বিজ্ঞাপন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। হ্যাঁ, 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা কে পারবা? 8, 8, 9, 10, 11, 8, 8টা কে পারবা? 8, ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল, ঠিক আছে, ব্যাংকের নিকট থেকে সুদ পাওয়া গেল, ঠিক আছে, ব্যাংকের নিকট থেকে সুদ পাওয়া গেল, এই জিনিসটা একটু আমি বুঝাই তোমার এটা আমি প্রথমেই বেসিকের প্রথমেই বুঝাইছি, আজকের ক্লাসের শুরুর দিকে বুঝাইছি। তোমার ব্যাংকে টাকা ছিল 10,000 টাকা, তুমি 2,000 টাকা সুদ পাইছো, তাহলে তোমার ব্যাংকের হিসাবটা বাইরে গেছে না? আর ব্যাংকের টাকা যদি তোমার সম্পত্তিবাচক হয়, আর সম্পত্তিবাচকের যদি যা আসে তা কিন্তু ডেবিট হয়, তাহলে এইখানে ব্যাংকের নিকট হতে সুদ পাওয়া গেল, তাহলে ব্যাংক হিসাবটা কিন্তু ডেবিট হবে, কারণ সুদের মাধ্যমে তোমার যে অ্যাকাউন্টটা ছিল, তোমার অ্যাকাউন্টে টাকা বাইরে গেছে, এটা মনে রেখো, তোমার অ্যাকাউন্টে টাকা বাইরে গেছে, এটা তোমার অ্যাকাউন্ট দেখা হবে, তাহলে তোমার অ্যাকাউন্টের ব্যাংক হিসাবটা হবে ডেবিট, কারণ সুদ, ওই ব্যাংক যে আর্থিক প্রতিষ্ঠান, ওই আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে তুমি তোমার ব্যাংকের হিসাবটা সুদ পাওয়ার মাধ্যমে বাড়ায় ফেলছো, এই কারণে তোমার ব্যাংকের হিসাবের সম্পদের পরিমাণ বাইরে গেছে, তোমার ব্যাংকের সম্পদের পরিমাণ বেড়ে যাবার কারণে ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট। আর ব্যাংক সুদ এখানে দেখো, সুদ আয় হিসাব, সুদ তো আয়, ব্যাংক থেকে তুমি সুদ পাচ্ছ, তাহলে ব্যাংকের যে সুদ হিসাব এটা তো আয়, আর সকল ধরনের আয় কিন্তু ক্রেডিট। আয় ব্যয় বাচক হিসাবে ব্যয় বা ক্ষতি ডেবিট, আর আয় বা লাভ ক্রেডিট। তাহলে এখানে ব্যাংকের সুদ হিসাব, এই যে ব্যাংক সুদ হিসাব, এটা কিন্তু ক্রেডিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ঠিক আছে, ব্যাংক সুদ হিসাব, ঠিক আছে, ব্যাংক সুদ হিসাব এটা কিন্তু তোমার ক্রেডিট, ঠিক আছে, এটা ক্রেডিট। তাহলে যেহেতু ব্যাংক থেকে নগদে, যেহেতু ব্যাংক থেকে সুদ পাওয়া গেল, এটা লিখলেই হবে, ঠিক আছে। 8 নম্বরও কিন্তু আমাদের হয়ে গেল। 9 নম্বরে আসো, 9 নম্বরে ব্যাংক চার্জ ধার্য করলো, এটাও কিন্তু আমরা গোড়ার দিকে আমরা কিন্তু এটাও পড়ছিলাম, তাই না? আমরা কিন্তু এটাও গোড়ার দিকে পড়ছিলাম, এই যে ব্যাংক চার্জ ধার্য করলো, আমরা কিন্তু শুরুর দিকে পড়ছিলাম। ব্যাংক চার্জ কিন্তু খরচ, ব্যাংক চার্জ একটা খরচ বা ব্যয়,
ঠিক আছে। ব্যাংক চার্জ কিন্তু খরচ বা ব্যয়। এখন ব্যাংক চার্জ যদি ধার্য করে, তাহলে এই ব্যাংক চার্জ মানে ব্যাংক চার্জ ধার্য করলো মানে কি, তোমার 10,000 টাকা ছিল, এই 10,000 টাকা থেকে 1,000 টাকা কেটে নিছে, এই 1,000 টাকা চার্জ ধার্যকরণ করছে, এটা কিন্তু একটা খরচ বা ব্যয়। আর আয় ব্যয়বাচক হিসাবে সকল খরচ বা ব্যয় কিন্তু ডেবিট, তাহলে ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট, ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট। 9 নম্বর, ব্যাংক চার্জ হিসাব হবে ডেবিট আর ব্যাংক হিসাব হবে ক্রেডিট। 9 নম্বর তাহলে চলে আসি, ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ হিসাব, ব্যাংক চার্জ ব্যয় বা খরচ একটা, তাহলে ব্যাংক চার্জ হিসাব সকল ব্যয় বা খরচ কি হয়, ডেবিট হয়, ডেবিট। ঠিক আছে। আর এটা কে প্রদান করতেছে, ব্যাংক প্রদান করতেছে, ব্যাংক চার্জ ধার্য করা হলো, আর ব্যাংক থেকে তো তোমার তার মানে ব্যাংক এটা কিন্তু ধার্য করছে ব্যাংক, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ক্লাস অনেক বড় হয়ে গেছে তো আমারও বোরিং লাগতেছে, ব্যাংক হিসাব হবে ক্রেডিট, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করলো। ব্যাংক হতে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করা হলো। 10 নম্বর লক্ষ্য করো, ব্যাংক হতে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করা হলো। ঠিক আছে, তাহলে ব্যাংক থেকে 1 লাখ টাকা ঋণ গ্রহণ করা হলো। ব্যাংক মনে করো আমার এই হাত, আর এই হাত হলো তোমার ব্যাংক, এটা হলো মেইন ব্যাংকিং প্রতিষ্ঠান, আর এটা হলো তোমার ব্যাংক, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক। এখন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছো, তার মানে তোমার ব্যাংকে যে টাকা ছিল, ঋণ গ্রহণের মাধ্যমে তোমার ব্যাংকের টাকা কিন্তু বেড়ে গেছে, তোমার ব্যাংকের টাকা বেড়ে গেছে। তোমার ব্যাংকের টাকা যদি বেড়ে যায়, তার মানে তোমার ব্যাংকের সম্পদের পরিমাণ বেড়ে গেছে, তার মানে 10 নম্বর, তার মানে ব্যাংক হিসাব হবে ডেবিট। এই ব্যাংক হিসাবটা কার ব্যাংক বলো তো, এই ব্যাংক হিসাবটা হলো তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক। তোমার ঋণ গ্রহণের মাধ্যমে তোমার ব্যাংকের টাকা বাইরে গেছে, আর সম্পদ বাইরে গেলে সেটা ডেবিট হয়, তাহলে তোমার ব্যাংকের সম্পদের পরিমাণ বাইরে গেছে, তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, ব্যাংক হিসাব হবে ডেবিট। আর ব্যাংক ঋণ হিসাব, এখন ঋণ কিন্তু তোমার আয় 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 হয়েছে একটা মনে করো, বা লাভ হয়েছে মনে করো, তাহলে ব্যাংক ঋণ হিসাব হবে ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব হবে ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব লেখা আমার হয় না, ঋণ হিসাব হবে ক্রেডিট, ব্যাংক ঋণ হিসাব হবে ক্রেডিট। ঠিক আছে, এটাও কিন্তু বেশ কঠিন। এবার 11 নম্বরে আসো, শেষ, ব্যাংকে জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি। 11 নম্বরে আসো, 11 নম্বরে আসো, ব্যাংকের জমাকৃত অর্থের উপর সুদ প্রাপ্তি, তাই না, একই রকমই কিন্তু এই ঋণ গ্রহণও যা, এই ব্যাংক থেকে জমাকৃত অর্থের সুদ প্রাপ্তি একই রকম। এটাও কিন্তু যেহেতু তুমি ব্যাংক থেকে জমাকৃত অর্থের সুদ পাইছো, তার মানে তোমার ব্যাংকের অর্থের পরিমাণ বাইরে বেশি হয়ে যাবে, সুদ পাওয়ার কারণে তোমার ব্যাংকের আগে যে টাকা ছিল সেই টাকাটা বাইরে গেছে, আর তোমার ব্যাংকের সম্পদ যদি বাইরে যায়, তাহলে তোমার ব্যাংক হিসাব হবে কিন্তু ডেবিট। আর এই যে সুদ পাইছো, সুদ পাওয়া মানে কিন্তু আয় হয়েছে, তাহলে তাহলে ব্যাংকের সুদ হিসাব হবে ক্রেডিট, ব্যাংক সুদ হিসাব মানে এটা তো আয়, তাহলে ব্যাংক সুদ হিসাব হবে ক্রেডিট, তাহলে এইটা হবে কিন্তু তোমার ব্যাংক হিসাব আর সুদ আয় হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ঠিক আছে, একই রকম কিন্তু ব্যাংক হিসাব ডেবিট। ঠিক আছে, আর ব্যাংকের সুদ আয় হিসাব এরকম লিখলেই হয়। ঠিক আছে, বা ব্যাংকের সুদ হিসাব, সুদ আয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমাদের 11 নম্বরও কিন্তু হয়ে গেল। দেখো আমরা সবগুলোই করে ফেলছি, ব্যাংক সম্পর্কিত সকল জাবেদাই কিন্তু আমরা করে ফেলছি। ঠিক আছে, ব্যাংক সম্পর্কিত আরো যদি জাবেদা তোমাদের চোখে পড়ে, সেটা এর ভিতরে ঢুকাবা, আর সেটা আমি সলভ করে দেবো। ক্রয় সংক্রান্ত আমি 10টা জাবেদা রাখছি, যদি আরো জাবেদা খুঁজে পাও এর ভিতরে নিয়ে আসবা। যদি বিক্রয় সংক্রান্ত জাবেদা আমি 10টা দিছি, এটা তোমাদের বাড়ির কাজ দিছি, যদি তোমরা আরো খুঁজে পাও এখানে নিয়ে আসবা। আর ব্যাংক সংক্রান্ত যে জাবেদা রাখছি আমি, এই যে 11টা, যদি আরো খুঁজে পাও নিয়ে আসবা। কালকে সকাল 8টায় আমি টাইপ ভিত্তিক একটু আনকমন কঠিন যেগুলো আছে সেগুলো আমি করাবো। ঠিক আছে, টাইপ ভিত্তিক মানে টাইপ 4 দিয়ে আমি জাবেদা শেষ করাই দেবো। ঠিক আছে, এরপর আমি অন্য অঙ্কে চলে যাব, এই অধ্যায়ের অন্য অঙ্কে আমি চলে যাব, টাইপ 4 দিয়ে জাবেদা শেষ করে দেবো, তারপরে আমি অন্য অঙ্কে চলে যাব, তারপরে টাইপ আকারে তোমাদের এমসিকিউ গুলো সমাধান করে দেবো। এমসিকিউ গুলোর উত্তর কিন্তু তোমরাই বলবা। ঠিক আছে, আমি দেখবো বসে বসে, আর তোমরা এমসিকিউ এর উত্তরগুলো বলবা। লাস্ট কি তাহলে আর কিছু থাকে? স্যার হয় নাই তো, কোনটা হয়নি স্যার? ব্যাংক থেকে টাকা নিচ্ছি যা সম্পদ, আর এইটা নগদান হবে। কয় নম্বর? কয় নম্বর? লোরা আক্তার সুমাইয়া, কয় নম্বর বলো? স্যার ব্যাংক থেকে টাকা নিচ্ছি যা সম্পদ, আর এইটা নগদান হবে। ঠিক আছে, আচ্ছা জিরো আর ইনফিনিটির কথাটা একটু বলে তোমাদের আজকের ক্লাসটা শেষ করে দিই। জিরো ইনফিনিটি, ঠিক আছে, এই বিষয়ে যেহেতু তোমরা বলতেছো, এটা আমি বলে শেষ করে দিই। জিরো আর ইনফিনিটি, তাই না, জিরো আর ইনফিনিটি,
আচ্ছা, জিরো আর ইনফিনিটির বিষয়টা একটু আমি বলি, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা বলছিলাম যে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো হয়, আর ইনফিনিটির সাথে, ইনফিনিটি এইভাবে লেখে, ঠিক আছে? ইনফিনিটি এরকম ভাবে লেখে, ইনফিনিটির সাথেও যদি কোনো কিছু গুণ করো ইনফিনিটি হয়। ইনফিনিটির একটা সাংখ্যিক মান আছে, ঠিক আছে? এটা একটু মনে রাখো, ইনফিনিটির একটা সাংখ্যিক মান আছে, ঠিক আছে? এটা একটু মনে রাখো, সেটা হলো 1/0, ঠিক আছে? সেটা হলো 1/0, ইনফিনিটির সংখ্যার মান 1/0। সাধারণত যারা গণিতবিদ তারা জিরো আর ইনফিনিটি যখন গুণ করায় এইটাকে বলে অসংজ্ঞায়িত, মানে এটারে সংজ্ঞা দেওয়া যায় না, এটা সংজ্ঞায় আসে না। যখন জিরো আর ইনফিনিটি গুণ করবা কেউই যেতে না, এইটা চলমান থাকবে, চলমান। জিরো চাবে জিরো হইতে, জিরো করাইতে, ইনফিনিটি চাবে সব কিছু অসীম করাই দিতে। জিরো আর ইনফিনিটির যখন কানেকশন দিবা এটা অসংজ্ঞায়িত, এটা কখনো শেষ হবে না। কিন্তু আমি আমার নিজের মতো একটা যদি ব্যাখ্যা দাঁড় করাইতে বলো, তাহলে আমি কি ব্যাখ্যা দিই? জিরো আর ইনফিনিটির ব্যাখ্যাটা আমি এরকম দিই, ইনফিনিটি মানে তো বললাম 1/0, তাই না? জিরো গুণ ইনফিনিটি, ঠিক আছে? জিরো গুণ ইনফিনিটি কত, তাই না? জিরো গুণ ইনফিনিটি আমাদের কত? জিরো গুণ ইনফিনিটি কত আমাদের, তাই না? এখন আমি কি বললাম, জিরো মানে এই ইনফিনিটি মানে কিন্তু 1/0, ইনফিনিটি মানে 1/0। এর আগের দিনে কে যেন এক বলছিল, এটা আমার সংজ্ঞা, ঠিক আছে? এই জিরো আর এই জিরো মনে করো কাটে দাও, আর এখানে রাখো এক। এই একটা হইলো যখন জিরো আর ইনফিনিটির সংঘর্ষ হয়েছিল, তখনই কিন্তু এই এক মানে আমাদের আল্লাহ, ঠিক আছে? আমাদের স্রষ্টা, ঠিক আছে? এই একটা তখন চলে আসে, মানে একের হলো সব থেকে বড় পাওয়ার বা সব থেকে বড় শক্তি, এক হলো আমাদের আল্লাহ, ঠিক আছে? এই এক হলো আল্লাহ, এটা বলা হয়, ঠিক আছে? জিরো আর ইনফিনিটির গণিতবিদ ওরা সংজ্ঞা দিছে, সংজ্ঞা দিতে পারেনি, এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে? এই সংজ্ঞাটা শেষ নাই, এটা চলমান। কিন্তু জিরো আর ইনফিনিটি যখন সংঘর্ষ হয়, আমার এটা ব্যাখ্যা দিলাম, জিরো আর জিরো কাটে দিলাম, এটা আসলে ম্যাথমেটিক্সে এইভাবে কাটা যায় না, ঠিক আছে? কিন্তু তখন এক থাকে, ওই একটাই কিন্তু আমাদের আল্লাহ। আজকের ক্লাস কিন্তু এই পর্যন্তই আমি শেষ করে দিচ্ছি। কার কিরকম ক্লাস লাগছে তোমরা বিভিন্ন গ্রুপে, স্যার কালকে যেরকম বলে দিছে ওইভাবে পোস্ট করো। যদি আমি না কষ্ট পাবো না, সমস্যা নেই, আমি কষ্ট পাবো না। যদি খারাপ লাগে বলো, ভালো লাগলেও বলো, আর যদি তোমাদের বোরিং হয়ে যাও সেটাও বলো। আমি অনেক বই পড়ে রাখছি, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের ভালো ভালো কিছু মোটিভেশনাল কথাও বলবো, গল্পও বলবো। কালকে সকাল 8টায় রেডি থাকো, কালকে সকাল 8টায় টাইপ 4-এর খেলা হবে। টাইপ 4-এর আমি কঠিন কঠিন জাবেদাগুলো নিয়ে আসবো। আমি জাবেদার আজকে সহজ টাইপ পড়াইছি, কিছু কিছু কঠিন ছিল কিন্তু এবারে সহজই ছিল। টাইপ 4-এ আমি চলে যাব, টাইপ 4-এ চলে যাব। এই অধ্যায়ের যে অঙ্কগুলো ছিল, আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সমাধান করব, আর এমসিকিউর খেলাও কালকে হবে। তাহলে সবাই ভালো থাকো, ভালো থাকো সবাই। আজকের মতো এই পর্যন্ত।